প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিল অংশের পার্ট 3, অনুচ্ছেদ 27 থেকে 46 আলোচনা হবে। এরপরে আরো কিছু আলোচনা আছে। দা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 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 একটা আছে, আরেকটা আছে রুলস। আমরা অর্ডারই পড়ছি। আর্টিকেল 27 থেকে 46, 46 লাস্ট আর্টিকেল। আজকে এই আইনটা শেষ করব এবং আরো কিছু আইন পড়বো আমরা। তো 26 পর্যন্ত পড়েছিলাম, আজকে অনুচ্ছেদ 27 বা আর্টিকেল 27। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউ এর জন্য তো আছে, রিটেন এবং ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। রিটেন এখান থেকে প্রশ্ন আসেই। অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা বা কোয়ালিফিকেশন, আপনারা যে পরীক্ষা দিবেন, তো আপনাদের এই যোগ্যতাগুলো আছে বলে পরীক্ষা দিতে পারছেন। কি কি যোগ্যতা লাগে অ্যাডভোকেট হওয়ার জন্য? বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক ছাড়া বাংলাদেশের কোর্টে প্র্যাকটিস করার জন্য অ্যাডভোকেট হওয়া যায় না। ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। তার মানে 21 বছর হয়ে গেলেই, 21 বছরের জন্মদিন পালন হলেই সে অ্যাডভোকেট হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। আমরাকে যেটা বলি ইন্টিমেশন। তো ইন্টিমেশন বা রেজিস্ট্রেশন এখন অনলাইনেই হয়, আগে অফলাইনে হতো। স্যার বয়সের এরকম একটা ঊর্ধ্ব। একটু কথা বলি স্যার, এরকম একটা শুনছিলাম যে 19 বছরে একজন অ্যাডভোকেট হয়েছেন। না, এটা মিথ্যা কথা, গুজব। স্যার যেখানে আইনেই নাই সেটা কিভাবে করবে? অন্য দেশে হতে পারে, আমাদের দেশে নাই। স্যার এরকম আমাদের কি দেশে, আপনারা শুনেছিলেন? না আমি শুনি নাই। অন্য দেশে হতে পারে, 18 বছর বয়সে অন্য দেশে হয়, বাংলাদেশে নাই। বাংলাদেশের বয়সের, সবচেয়ে মানে জুনিয়র আইনজীবী হিসেবে ওরা ইয়ে করা হয়েছিল। আচ্ছা, এইটা তাহলে আইন কিভাবে করেছে এটা আমার জানা নেই। এবং ওটা যদি আপনার তথ্যসূত্র থাকে, আমাকে সেটা পাঠাতে পারেন। ঠিক আছে, তারপর এটা নিয়ে আমি ওকে কথা স্যার। বলবো। তাহলে বয়সের ঊর্ধ্বসীমা নেই। ঊর্ধ্বসীমা বলতে মানে ম্যাক্সিমাম বয়স কত হবে সেটা বলা নাই, যে 100 বছর, 150 বছর বয়সেও মানুষ যদি মনে করে আমি পরীক্ষা দেওয়ার মতো আমার সামর্থ্য আছে, পরীক্ষা দিতে পারবে। আইন বিষয়ে ডিগ্রি না, আসসালামু বা আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বা ব্যারিস্টার ডিগ্রি। স্যার নাসরিন কোন আপু যে বললো যে 19 বছরের একটা ছেলে হয়েছে স্যার, এটা স্যার সময় টেলিভিশনে আমিও দেখছি রিপোর্টটা। 19 বছরের ওর বাপে ছিল ব্যারিস্টার হাইকোর্টের, ওই 19 বছরে ব্যারিস্টার হয়ে গেছে। উনিশ এটা বছরে সময় ব্যারিস্টার টেলিভিশন। হওয়া 19 বছরে ব্যারিস্টার হওয়াটা ফ্যাক্ট না তো, এখানে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতার কথা বলা হচ্ছে। স্যার ব্যারিস্টার, ব্যারিস্টার হাইকোর্টে হাইকোর্টে প্র্যাকটিস করতে, হ্যাঁ হচ্ছে সর্বকনিষ্ঠ ব্যারিস্টার আমাদের বাংলাদেশের। হ্যাঁ ব্যারিস্টার ভিন্ন জিনিস, তো অ্যাডভোকেট ভিন্ন জিনিস। ও স্যার, আমি আমি এই রিপোর্টটা স্যার সময় টেলিভিশনের মধ্যে আমি দেখছি তো নিজে, এই জন্য আর কি মানে নাসরিন কোন আপু যে বললো, তা আমার ওনার কথা মনে আসলো আর কি। ওর আব্বু হুম, ব্যারিস্টার, ও ব্যারিস্টার আর কি। তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার। মুরাদ ভাই বলেন। তা শুনতে পারছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। আচ্ছা, ওনাদের দুইজনেরই তথ্যটা ঠিক আছে, কিন্তু বয়সটা ঠিক নেই। ওনার বয়স হলো 22 বছর। হুম হুম। সর্বকনিষ্ঠ, উনি ব্যারিস্টার, ব্যারিস্টার প্লাস অ্যাডভোকেট হয়েছেন। কি উনি অ্যাডভোকেট এনরোলড এখনো হয়নি, শুধু অ্যাজ এ ইয়াংগেস্ট ব্যারিস্টার 22 বছর বয়সে। হ্যাঁ, তাহলে ব্যারিস্টার কেউ হ্যাঁ, তারও আগে মুরাদ হতে ভাইয়ের পারেন। কথাটা ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ, স্যার। ব্যারিস্টার কেউ তারও আগে 15 বছর বয়সে ব্যারিস্টার হয়ে যেতে পারে, কোনো জি। সমস্যা নেই। কিন্তু আমরা অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা নিয়ে কথা বলছি। ব্যারিস্টার ভিন্ন জিনিস। যেমন আপনার এলএলবি পাশ আছে, ব্যারিস্টারও সেই ধরনের একটা ডিগ্রি। তাই দেখেন এখানে ক নম্বরে আইন বিষয়ে ডিগ্রি অথবা ব্যারিস্টার, তার মানে আপনার এলএলবি যেমন অনার্স এর মূল্য আছে, অ্যাডভোকেটের যোগ্যতার ক্ষেত্রে ব্যারিস্টার মূল্য এখানে সেম সেম, পার্থক্য কিছু না। মুক্তার হিসাবে 7 বছরের অভিজ্ঞতা। এখন মুক্তারটা কি এটা আমিও ঠিকভাবে ক্লিয়ার না। আগে ছিল এই পদটা, এখন আর মুক্তার পদ আমরা দেখি না। স্যার মুক্তার হচ্ছে দলিল লেখক। হ্যাঁ, তো মুক্তার এখন ওই, আমার আমার চাচাই মুক্তার ছিল স্যার, দীর্ঘ হ্যাঁ, এখন 15-20 বছর মুক্তার ছিল আর কি, এখন রূপগঞ্জে। আগে যারা 7 বছর মুক্তার হিসেবে অভিজ্ঞতা ছিল, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় কিনা মুক্তার থেকে? আমার জানার মধ্যে কেউ অ্যাডভোকেট হয়েছে কিনা আমি কখনো দেখিনি, মানে বাস্তব নিদর্শন নাই।
এটা হয়তোবা আগে ছিল। নির্ধারিত সময়ের প্রশিক্ষণ শেষ করতে হবে। ওই যে আপনারা যখন রেজিস্ট্রেশন করেন বা ইনফরমেশন পাঠান, তাহলে আহ, আপনাকে 6 মাস শিক্ষানবিশ কাল একজন অ্যাডভোকেটের আন্ডারে 6 মাস থাকতে হয়। 6 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু পরীক্ষা দিতে পারেন না। সেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট সময় পার করতে হবে। এইগুলোই হচ্ছে যোগ্যতা। এবার আছে অযোগ্যতা। অযোগ্যতা কি কি আছে? অযোগ্যতার মধ্যে ডিসকোয়ালিফিকেশন, সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে, মানে সরকারি প্রতিষ্ঠান হতে হবে অথবা বিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে বরখাস্ত বা অপসারিত হতে হবে। মানে কেউ যদি বরখাস্ত বা যেটাকে ফায়ার করা হয় বা ডিসমিসড হয়, তো চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু তাকে কি দেওয়া হয়নি, তার বিরুদ্ধে মামলা করা হয়নি, এবং তার বিরুদ্ধে মামলা না দেওয়ার কারণে তার কোনো কি হয়নি, জেল জরিমানা হয়নি। জাস্ট তাকে চাকরি থেকে ডিসমিস করে দেওয়া হয়েছে। যদি এই কাজটি করা হয় তাহলে সে অ্যাডভোকেট হওয়ার জন্য পরীক্ষা যদি দিতে চায়, তাকে 2 বছর অপেক্ষা করতে হবে। তার মানে 2 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত তার যে এই দুর্নাম বা তার যে কলঙ্ক, এ, তার ঘুষ খাওয়া বা অন্য কোনো অনৈতিক কাজ করার জন্য তার চাকরি চলে গেল, এই যে দুর্নাম বা কলঙ্ক দূর হতে তার সময় লাগবে 2 বছর। 2 বছর পরেই সে রেজিস্ট্রেশন করতে পারবে, তার আগে না। তারপরে বলা হচ্ছে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে দণ্ডিত। তার মানে শুধু চাকরি চলে যায়নি, তার নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে তা সে যদি কনভিক্টেড হয়, মানে দণ্ডিত হয়, তার মানে তার যদি একদিনেরও সাজা হয় বা তাকে অর্থদণ্ড দেওয়া হয়, তাহলে সে কনভিক্টেড হয়ে গেল। তার মানে কারাদণ্ড অথবা অর্থদণ্ড দুইটাই হচ্ছে কনভিকশন বা দণ্ড। তো এইটা যদি তার উপর চলে আসে, তাহলে এই যে তার দুর্নাম বা কলঙ্ক, এটা দূর হতে তার সময় লাগবে 5 বছর। তার মানে এই অযোগ্যতা হচ্ছে দুইটা টাইম পিরিয়ড পার হওয়ার পরে এটা অযোগ্যতা। এটা কি সাময়িক অযোগ্যতা, যেটা একটার ক্ষেত্রে 2 বছর পার হলেই আবার সে যোগ্য হয়ে যাবে, আবার আরেকটার ক্ষেত্রে 5 বছর পার হলেই সে যোগ্য হবে। এছাড়াও আমরা আরো কিছু যোগ্যতা এবং আরো কিছু অযোগ্যতা দেখবো বিধির মধ্যে। বিধি 60-এর মধ্যে আরো কিছু যোগ্যতা অযোগ্যতা আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব কিছুক্ষণ পরেই। তবে 27 নম্বর এই জায়গাটুকু খুবই গুরুত্বপূর্ণ। বেয়ার অ্যাক্টে বা মূল বইয়ে আরো ডিটেল আলোচনা করা আছে। আমার নোট খুব সংক্ষিপ্ত, আপনারা জানেন, তাই সংক্ষিপ্ত ভাবে এখানে আছে। আপনারা যদি লিখিত পরীক্ষায় এইভাবেও তুলে দেন তবুও ভালো নম্বর পাবেন। যদি বলা হয় যে 27 ধারা অনুসারে অ্যাডভোকেটের যোগ্যতা এবং অযোগ্যতা আলোচনা করুন, জাস্ট এতটুকু তুলে দিলেও হয়তো বা 5-এর মধ্যে 4 পেয়ে যাবেন। অনুচ্ছেদ 28, শুধুমাত্র মহিলা হওয়ার কারণে কেউ অ্যাডভোকেট হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবে না। তার মানে এখানে নারী পুরুষকে আলাদা করা হবে না, যেটাকে বলা হচ্ছে লিঙ্গ বৈষম্য বিরোধী একটা বিধান, যেটা 28 অনুচ্ছেদের মধ্যে বলা আছে। এই আমার নোট শুরু হয়, এই নোটটা তৈরি হয় আমার 2020 সালে। 2020 সালে প্রথম নোট তৈরি হয়, তখন প্রকাশ করেনি। তখন থেকে 28 অনুচ্ছেদটি আমার নোটের মধ্যে ইনক্লুড ছিল। তারপরে যখন আমি এই নোটটা অনলাইনে দেওয়া শুরু করলাম প্রিন্ট করে 2022 সাল থেকে, তখন থেকে ছিল। তো 22-এও ছিল, 23-এও ছিল। 23 সালে সর্বপ্রথম এখান থেকে একটি প্রশ্ন আসে যে কোনটি লিঙ্গ বৈষম্য বিরোধী অনুচ্ছেদ। এই হচ্ছে অনুচ্ছেদ 28। তো এটা আমার আগে থেকে ছিল, এটা কাজে লেগে গেছে, হয়তো বা আপনাদের সময় আবার আসতে পারে। তো লিঙ্গ বৈষম্য এর ইংরেজি হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। বলা যায় না, ইংলিশে প্রশ্ন আসতে পারে। তো জেন্ডার ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে কথা বলে কোন সেকশন, কোন অনুচ্ছেদ বা আর্টিকেল, তখন উত্তর হবে 28। অনুচ্ছেদ 29, বার কাউন্সিল নির্ধারিত যে ফর্ম ফর্ম এ পূরণ করে আবেদন করতে হয়। আপনারা যে ফর্ম ফিল আপ করবেন কিছুদিন পরে পরীক্ষার, এই ফর্ম ফিল আপ কিন্তু ফর্ম এ তে করতে হবে। তো এটা প্রশ্ন আসতে পারে, অনেক সময় ভাইবা আসতে পারে। এ যাবৎ কখনো আসেনি, যদি চলে আসে রেখেছি। অনুচ্ছেদ 30, অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র প্রেরণ করতে হবে। আপনারা যে আবেদন প্রেরণ করেন সেটা কোথায়? এখন তো অনলাইনে করেন, কিন্তু এটা যে জমা হয় কোথায়? নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটিতে। কারণ এনরোলমেন্ট কমিটির কাজই হচ্ছে পরীক্ষা গ্রহণ করা এবং লাইসেন্স প্রদান করা।
অনুচ্ছেদ 31, নির্ধারিত পদ্ধতিতে একজন অ্যাডভোকেট বরখাস্ত বা সাসপেন্ড হতে পারেন। তো অ্যাডভোকেট যে সাসপেন্ড হতে পারেন এই কথাটা বলে দিল কোথায়? 31-এ। 31টা দরকারই ছিল না, 32-এ এটাকে বিস্তারিত বলা আছে। এই 32-এর মধ্যে এই কথাটা বলা আছে, তারপরে 31 বাড়তি একটা অনুচ্ছেদ। অনুচ্ছেদ 32, শাস্তি কি? কিসের শাস্তি? পেশাগত বা অন্য কোনো অসদাচরণের জন্য দোষী হলে একজন অ্যাডভোকেট তার মান সম্মান বিসর্জন দিয়ে, এখানে 42টা আচরণবিধি আছে, মানে আমরা অ্যাডভোকেট হিসেবে কি করতে পারবো কি করতে পারবো না স্পষ্টভাবে 42টা কিন্তু পয়েন্ট আছে, বিধান আছে বা বিধি আছে। তো আমরা আজকে সেগুলো পড়বো। 42টা বিধির বাইরেও একজন মানুষ হিসাবে, সম্মানিত একজন আহ আইনজীবী হিসাবে কি করতে হবে কি করতে হবে না কিছু কমন সেন্সেরও বিষয় আছে। তাই বলছে হচ্ছে পেশাগত অসদাচরণ এটা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে অন্য কোনো অসদাচরণ যেটা অ্যাডভোকেটের করা উচিত না। তার মানে দুইটা ইনক্লুড করে দিল। শুধু 42টা যে ক্যাননস বা নৈতিক যে আচরণবিধি আছে শুধু সেগুলোই যে পালন করতে হবে তা না, এর বাইরেও সেটার সাথে মিল রেখে আরো কোনো কিছু যদি আসে, এই কারণে অন্য কোনো শব্দটা আছে যেন এই 42টার বাইরেও অনেক অসদাচরণ থাকতে পারে, সেগুলো যেন কোনো অ্যাডভোকেট না করতে পারে। যদি করে তাহলে তার শাস্তি হতে পারে। সেটার দায় যদি দোষী হয় তার বিরুদ্ধে অভিযোগ কেউ যদি করে বা বার কাউন্সিল নিজে থেকে সুমোটো হয়ে সিদ্ধান্ত নিতে পারে। কিছুদিন আগে একজন পিপি কে রিমুভ করা হয়েছে, তার মানে তার লাইসেন্স নাই, তিনি পিপি ছিলেন। তো তিনি আর অ্যাডভোকেট হিসেবে ভবিষ্যতে কি করতে পারবেন না, কোনো আইন পেশা পরিচালনা করতে পারবেন না, তার সিল ব্যবহার করতে পারবেন না, মানে অ্যাডভোকেটের পরিচয় তার শেষ, ক্যারিয়ার শেষ। তবে ওনার আপিল করার সুযোগ আছে, রিভিউ করার সুযোগ আছে। রিভিউ আপিল করার পরে হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম যে কোনো অ্যাডভোকেট যদি পেশাগত আচরণ বা অন্য কোনো অসদাচরণ করে, তাহলে পেশাগত অসদাচরণ বা অন্য কোনো অসদাচরণ, এই দুই প্রকারেরই যদি অসদাচরণ করে যেটা একজন অ্যাডভোকেটের করা উচিত না বা মানায় না, তাহলে ওই অ্যাডভোকেটকে 3 প্রকারের শাস্তির বিধান আছে। আমরা পেনাল কোড একটু একটু আগেই মানে ক্লাস টেস্টের সলিউশন দেখছিলাম, তো সেখানে আমরা দেখলাম শাস্তির বিধান। আর পেনাল কোডে অনেকগুলো শাস্তির বিধান আছে বিভিন্ন রকমের। বর্তমানে 5 প্রকারের শাস্তি বিধান চালু আছে পেনাল কোডে, কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের 32 নং অনুচ্ছেদ অনুসারে অ্যাডভোকেটকে দেওয়ার মতো শাস্তির বিধান আছে 3 রকমের। তো এই 3 রকমের শাস্তির বিধান, 1 নম্বর হচ্ছে তিরস্কার, 2 নম্বর হচ্ছে সাময়িক বরখাস্ত, এবং 3 নম্বর হচ্ছে অপসারণ। তাহলে তিরস্কার করতে পারে, কিছু কড়া বাক্য শুনিয়ে তাকে হুঁশিয়ারি দিতে পারে যে আর আপনি এরকম করবেন না, দিয়ে তাকে ছেড়ে দিল, আর কোনো সাজা দিল না। অথবা তাকে অল্প কিছুদিনের মধ্যে 2 মাস 3 মাস বা 2 বছরের জন্য সাসপেন্ড করে রাখলো। অথবা রিমুভ, মানে তাকে একেবারেই অ্যাডভোকেটের লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। তার যে রোল, এনরোলমেন্ট থেকে যে রোল থাকে অ্যাডভোকেটের, সেই রোলটাকে রিমুভ করা হলো, মানে কেটে দেওয়া হলো। এই 3 প্রকারের শাস্তি। অভিযোগ করতে পারবে কে? একজন অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে, কোনো আদালত করতে পারবে, অথবা কোনো যে কোনো ব্যক্তিও করতে পারবে। তার মানে যে কোনো ব্যক্তিও করতে পারবে, কোনো আদালতও করতে পারবে। অনুচ্ছেদ 33, ট্রাইব্যুনালের গঠন। ট্রাইব্যুনাল কি? অ্যাডভোকেট যদি অসদাচরণ করে তো অ্যাডভোকেটের তো বিচার করতে হবে। তো কোনো অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে যে অভিযোগ সেটা সচিব বরাবর করতে হয়, কিন্তু সচিব বরাবর করা হলে সেটা এই যে ট্রাইব্যুনালের কাছে চলে যায়। তো ট্রাইব্যুনাল অ্যাডভোকেটের বিচার করে যিনি অসদাচরণ করেন। তো এই ট্রাইব্যুনালের সদস্য কারা হবেন, মানে বিচারক কয়জন হবেন, সেগুলো 33-এ বলা আছে। এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে। আগে কিন্তু ট্রাইব্যুনালের সংখ্যা কিন্তু নির্দিষ্ট ছিল, সর্বোচ্চ 3টি ট্রাইব্যুনাল গঠন করা যেত, কিন্তু এখন জনসংখ্যা বেশি, অ্যাডভোকেটের সংখ্যা বেশি, তাহলে এক বা একাধিক, মানে একটাও ট্রাইব্যুনাল হতে পারে অথবা অনেকগুলো ট্রাইব্যুনাল হতে পারে, প্রয়োজনের মানে প্রয়োজন ভেদে অনেকগুলো হতে পারে। এবং প্রতিটি ট্রাইব্যুনালের 3 জন সদস্য থাকবেন, মানে 3 সদস্য বিশিষ্ট
ট্রাইব্যুনাল হবে। এই তিনজন যে সদস্য এনারা ট্রাইব্যুনালের বিচারকের ভূমিকা পালন করবেন। তার মধ্যে দুইজন হচ্ছে বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে নির্বাচিত, মানে বার কাউন্সিলের যে সদস্যরা তারাই কিন্তু ট্রাইব্যুনালের কি হবেন, বিচারক বা সদস্য হবেন। এবং একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটের মধ্যে থেকে মনোনীত হবেন। অর্থাৎ বাংলাদেশে যতগুলো অ্যাডভোকেট আছে তার মধ্যে একজন হয়তো বা সিনিয়র অ্যাডভোকেটকে নিয়ে নেবেন। সভাপতি হবেন সদস্যদের মধ্যে যিনি সর্বাপেক্ষা জ্যেষ্ঠ বা সিনিয়র, তিনি হবেন হচ্ছে সভাপতি। কিসের সভাপতি? ট্রাইব্যুনালের সভাপতি। তার মানে তিনি প্রধান বিচারক হবেন। আর অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না অ্যাটর্নি জেনারেল, কেননা তিনি হচ্ছেন সরকার পক্ষের আইনজীবী। যখন ট্রাইব্যুনাল গঠন করা হবে তখন যে ব্যক্তি বা যে অ্যাডভোকেটের বিরুদ্ধে বিচার হচ্ছে, তো ওই অ্যাডভোকেট নিজে বা তার পক্ষে অন্য কোনো অ্যাডভোকেটকে তিনি কি রাখতে পারবেন, শুনানি করার জন্য তার পক্ষে উকিল রাখতে পারবেন, আইনজীবী রাখতে আইনজীবী রাখতে পারবেন। আর অ্যাটর্নি জেনারেল আবার সেই ট্রাইব্যুনালে কি করতে পারবেন, যিনি দরখাস্ত করলেন বা সরকার পক্ষে কোনো আদালত বা কোনো ব্যক্তি যদি দরখাস্ত করে অ্যাডভোকেটের বিরুদ্ধে, তাহলে এই যে বাদী বা দরখাস্তকারী, এই দরখাস্তকারীর পক্ষের আইনজীবী হবেন। যেহেতু তিনি আইনজীবীর ভূমিকা পালন করবেন, প্রসিকিউশনের ভূমিকা পালন করবেন, এই কারণে তাকে ট্রাইব্যুনালের বিচারক হওয়ার যোগ্যতা দেওয়া হয়নি বা সুযোগ দেওয়া হয়নি। অনুচ্ছেদ 34 ট্রাইব্যুনালের কার্যাবলী আমরা দেখলাম অনুচ্ছেদ 10-এ গত ক্লাসে, বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী। কিন্তু ট্রাইব্যুনাল 34-এ বিশেষ করে অনুচ্ছেদ 34-এ ট্রাইব্যুনালের কার্যাবলী আছে। আচ্ছা, বাসেদ ভাই বলবেন যে সবকিছু ঠিক চলছে কিনা, শোনা যাচ্ছে কিনা স্পষ্ট? বাসেদ মাহমুদ সিদ্দিক। জি স্যার, সবকিছু ওকে। আচ্ছা, ফ্যান আজকে একটু জোরে দেওয়া আছে, গরম বেশি, সেটার কারণে কি মানে কথাতে সমস্যা হচ্ছে কিনা? না না না, কোনো ধরনের নয়েজ নাই স্যার, ক্লিয়ারলি শোনা আচ্ছা যাইতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। তাহলে আমরা ইয়েস। 10 অনুচ্ছেদে দেখেছি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ বা কার্যাবলী, ফাংশন। আর 34-এ দেখবো ট্রাইব্যুনালের ফাংশন। ট্রাইব্যুনাল নির্ধারিত পদ্ধতিতে অ্যাডভোকেটের আচরণ সংক্রান্ত তদন্ত করবে। যদি কারো বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করা হয় তাহলে তো তদন্ত হবে, তদন্ত না করে তো আর বিচার হবে না। ট্রাইব্যুনাল শুনানির জন্য দিন ধার্য করবে এবং আদেশের পূর্বে অভিযুক্ত অ্যাডভোকেট ও অ্যাটর্নি জেনারেল মহোদয়কে সাক্ষ্য প্রদানের সুযোগ দিবেন। তাহলে অভিযুক্ত যে অ্যাডভোকেট সে নিজেই নিজের পক্ষে ওকালতি করতে পারবে বা কাউকে হায়ার করে নেবেন। আর তার বিপক্ষে মানে যে অভিযোগ করলো তার পক্ষে অ্যাটর্নি জেনারেল মহোদয় দাঁড়াবেন। তো একটু আগে আমি যেটা বলছিলাম যে কেন অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের বিচারক বা সদস্য হতে পারবেন না। এই আদেশ বা বর্তমানে কার্যকর অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, ট্রাইব্যুনালের সভাপতি যে কোনো সদস্যকে প্রাথমিক ইস্যুকৃত বিবেচনা বা সিদ্ধান্ত গ্রহণ ও সাক্ষ্য লিপিবদ্ধ করার ক্ষমতা প্রদান করতে পারেন। তার মানে এখানে সভাপতিকে একটা অ্যাবসোলিউট ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো জায়গায় যদি নিষেধ করা থাকেও তাও তিনি পারবেন। অনুসন্ধান শেষে ট্রাইব্যুনাল অভিযোগটি খারিজ করতে পারবে অথবা অনুচ্ছেদ 32-এর 1-এ যে 3 প্রকারের শাস্তির বিধান আছে সেটার যে কোনো একটা করতে পারবেন। বার কাউন্সিল নিজ উদ্যোগে অভিযোগ প্রেরণ করতে পারবে। যেমন কিছুদিন আগে যে পিপি মহোদয়কে অব্যাহতি দেওয়া হয়েছে, মানে রিমুভ করা হয়েছে, তাকে কিন্তু বার কাউন্সিল সুমোটো হয়ে মানে আহ, খুব দ্রুত, সুমোটো না, যেহেতু বিচারক বা আদালত তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাই এটা আহ, মানে এই প্রসিডিউর খুব দ্রুত বিচারের মাধ্যমে হয়েছে। আর সুমোটো বলতে কেউ তার বিরুদ্ধে যদি অভিযোগ না করে, এখানে কোনো কারণে বাংলাদেশ বার কাউন্সিল যদি লক্ষ্য করে যে একজন ব্যক্তি যিনি আইনজীবী এবং তিনি অসৎ আচরণ করছেন, নিজে থেকেই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে পারেন। এটাকে বলে সুমোটো বা নিজ উদ্যোগে। সেক্ষেত্রে বার কাউন্সিলকে অভিযোগের সিদ্ধান্ত বিষয়ে অবহিত করতে হবে। তার মানে এখানে বার ট্রাইব্যুনাল 3 জন সদস্য বিশিষ্ট, আর বার কাউন্সিল আবার ভিন্ন। বার কাউন্সিলের আবার এক্সিকিউটিভ মানে কমিটি থাকে। তো ট্রাইব্যুনাল বিচার করবে কিন্তু সিদ্ধান্ত ফাইনালি নিবে হচ্ছে বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি, অর্থাৎ নির্বাহী কমিটি।
যে ক্ষেত্রে ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে প্র্যাকটিস করা হতে বরখাস্ত করবে, সেক্ষেত্রে বরখাস্তের মেয়াদ অবশ্যই উল্লেখ করবে। অর্থাৎ সাময়িক যদি বরখাস্ত করা হয় 2 মাস, 4 মাস, না 5 মাস বা 1 বছরের জন্য করা হলো কিনা সেটা উল্লেখ করতে হবে। উক্ত সময়ে বরখাস্তকৃত অ্যাডভোকেট বাংলাদেশের কোনো আদালতে অথবা কোনো কর্তৃপক্ষের বা কোনো ব্যক্তির নিকট প্র্যাকটিস করতে পারবেন না। এর অর্থ কোনো অ্যাডভোকেটকে যদি 2 বছরের জন্য মনে করেন যে সাময়িক বরখাস্ত করা হলো, এই 2 বছরের মধ্যে সে তার যে সিল, সেই সিল ব্যবহার করতে পারবে না, অ্যাডভোকেট হিসাবে তিনি সাইন করতে পারবেন না। তার মানে তিনি আদালতে দাঁড়িয়ে কি করতে পারবেন না, হিয়ারিং করতে পারবেন না, কোনো ডকুমেন্টে সাইন করতে পারবেন না অ্যাজ এন অ্যাডভোকেট। তিনি কোনো এফিডেভিট করতে পারবেন না, কোনো এগ্রিমেন্ট, কোনো কিছুই তিনি করতে পারবেন না। তার মানে তার অ্যাডভোকেট হিসাবে পুরো দায়িত্ব বা কোনো কাজ তিনি এই 2 বছরের মধ্যে করতে পারবেন না। একজন ব্যক্তি হিসাবে একজন ব্যক্তি এসে বললো যে আমার কাগজপত্র দেখে আমাকে একটা কি করে দেন, একটা ফারাইজ তৈরি করে দেন, সম্পত্তি বন্টন নামা করে দেন, এটাও করতে পারবে না। একজন বললো আমার একটা জমি দেখে আমাকে একটা লিগ্যাল ওপিনিয়ন দিয়ে দেন, আইনগত মতামত দিয়ে দেন আপনার সিল ব্যবহার করে, তাও করতে পারবে না। মানে তার আইনজীবীর ক্ষমতা পুরোটাই নিয়ে নেবে। ট্রাইব্যুনালের নিকট আনিত অভিযোগ মিথ্যা প্রতীয়মান হলে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে 500 টাকা জরিমানা, এই যে টাকা এখানে আছে, এই টাকাটা থাকার কারণে এই 500 শব্দটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তার মানে 500 টাকা আপনাদের মনে রাখতে হবে। তাহলে একজন যদি অভিযোগ করে, অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে তাকে 500 টাকা জরিমানা করা যাবে। আরো গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন আছে, 7, 8, এগুলো। ট্রাইব্যুনালের সকল আদেশ মহামান্য হাইকোর্ট বিভাগ প্রদত্ত আদেশের ন্যায় কার্যকর হবে। মানে হাইকোর্ট যদি আদেশ দেয়, যেমন গুরুত্বপূর্ণ হবে তেমন ট্রাইব্যুনালের আদেশও গুরুত্বপূর্ণ। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ নিজ উদ্যোগে অথবা সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কি করা যাবে, রিভিউ করা যাবে। তার মানে এটা একটা সিভিল নেচারের প্রক্রিয়া, কারণ আমরা জানি সিভিল মামলার ক্ষেত্রেই কিন্তু রিভিউ করা যায়। তাই কোনো ট্রাইব্যুনালের যে সিদ্ধান্ত, সেটা ট্রাইব্যুনাল নিজে থেকেই একবার রিভিউ করে দেখতে পারে যে ঠিক আছে কিনা। অথবা সংক্ষুব্ধ ব্যক্তি বলতে যদি সাজা দেওয়া হয়, তাহলে ওই অ্যাডভোকেট সংক্ষুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি রিভিউ চাইতে পারেন। আর যদি তাকে খারিজ করে দেওয়া হয়, তাহলে যে অভিযোগকারী সে আবার কি করতে পারে, রিভিউ করতে পারে। তাহলে রিভিউয়ের মাধ্যমে কার্যকর, মানে রিভিউ করলেও আগেরটাই কার্যকর থাকতে পারে পরিবর্তন না করে, অথবা পরিবর্তন করা হলো অথবা প্রত্যাহার করা হলো, এগুলোর ক্ষমতা থাকবে ট্রাইব্যুনালের। কোনো অ্যাডভোকেটকে তিরস্কার, বরখাস্ত বা অপসারণ করা হলে অ্যাডভোকেট তালিকায় তার নামের সাথে উক্ত আদেশের একটি অনুলিপি সংযুক্ত হবে। আমরা গতদিন বলছিলাম যে এনরোলমেন্ট, তো আমার যেমন একটা রোল আছে বাংলাদেশ বার কাউন্সিলে, 1458 নম্বর রোল আমার। বার কাউন্সিলের রোল, আপনারা যে এমসিকিউ রিটেন ভাইভা পরীক্ষা দিবেন, এটা রোল নম্বর না, এটা আপনি এক্সামিনি বা পরীক্ষার্থী হিসেবে রোল। লাইসেন্স হয়ে যাওয়ার পর একটা রোল দেওয়া হয়, যেটাই হচ্ছে এনরোলমেন্টের রোল। তো এই রোলটা মনে করেন কোনো অ্যাডভোকেটকে যদি রিমুভ করা হয় বা তিরস্কার করা হয়, তার বিরুদ্ধে অভিযোগ এনে ট্রাইব্যুনালে তার বিচার করে তারকে যদি সাজা দেওয়া হয়, তো সাজার একটা কপি কোথায় চলে যাবে, ওই যে ওই রোলের বিপরীতে ওখানে কি করে দেওয়া হবে, গেঁথে দেওয়া হবে। ট্রাইব্যুনালের কার্য পদ্ধতি, তাহলে 35-এ আছে কার্যপদ্ধতি, কার্যপদ্ধতিটা পড়ে নেবেন, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। 36, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল। তাহলে আমরা প্রথমে দেখলাম আদেশের বিরুদ্ধে প্রতিকারটা কি। প্রতিকার হচ্ছে প্রথমত রিভিউ করা যাবে, দ্বিতীয়ত হচ্ছে হাইকোর্টে আপিল করা যাবে। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ সম্পর্কে অবগতির 90 দিনের মধ্যে, কত দিনের মধ্যে, 90 দিনের মধ্যে, এই 90 দিনটা মনে রাখবেন, হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তাহলে আপিল করার বিধান আছে 36 অনুচ্ছেদে। কোথায় আপিল করা যাবে, হাইকোর্টে। কতদিনের মধ্যে, 90 দিনের মধ্যে। তাহলে যদি এই 90 দিনটা হচ্ছে তামাদির মেয়াদ, কোন অ্যাডভোকেটের অভিযোগের যে আদেশ আসবে, সেই আদেশের বিরুদ্ধে যদি খারিজ দেওয়া হয়, তা খারিজের বিরুদ্ধে 90 দিনের মধ্যে অভিযোগকারী আপিল করতে পারবে। আর যদি কোনো সাজা দেওয়া হয়, দণ্ড দেওয়া হয়, তো ওই দণ্ডের বিরুদ্ধেই সংশ্লিষ্ট অ্যাডভোকেট সংক্ষুব্ধ হয়ে 90 দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে
আপিল করতে পারবে। তাহলে এই 90 দিনটা হচ্ছে তামাদির মেয়াদ, আপিলের তামাদির মেয়াদ। প্রতিটি আপিল মহামান্য হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে শুনানি হবে। তাহলে ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হবে, একক বেঞ্চে না, ডিভিশন বেঞ্চে। এবং মহামান্য হাইকোর্ট বিভাগের প্রদত্ত আদেশটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তার মানে হাইকোর্টের পরে আর কোথাও যাওয়ার সুযোগ নেই, মানে আপিল বিভাগে যাওয়ার সুযোগ নাই, এটাই ফাইনাল। 37 অনুচ্ছেদ 36-এ উল্লেখিত আপিল দায়েরের মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা এবং 12 ধারা প্রযোজ্য হবে। 5 ধারায় বলা হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলেও আপিলের ক্ষেত্রে আপিলের সময় বৃদ্ধি করার জন্য, মানে বিলম্ব মকুব করার জন্য দরখাস্ত করা যাবে। তার মানে 90 দিন পার হয়ে গেলেও যদি যথেষ্ট কারণ থাকে, সেটা কনভিন্স করতে পারে তামাদির আইনের 5 ধারায়, ততদিনের জন্য সময় বৃদ্ধি বা বিলম্ব মকুব চেয়ে দরখাস্ত করা যাবে হাইকোর্টে। তাহলে মঞ্জুর করলে 90 দিন পরেও আপিল করা যাবে। এবং 12 ধারায় হচ্ছে নকল পেতে যে সময়গুলো, এই ধরনের বিষয়গুলো আছে। আমরা তামাদি আইন যখন পড়বো নেক্সট, তখন এই বিষয়গুলো জানতে পারবো। তার মানে 5 ধারা এবং 12 ধারা ওই 90 দিনের সাথে কানেকশন করা আছে, তামাদির মেয়াদের সাথে। তো এখানে একটা ছাড় আছে, 90 দিন মানে ফিক্স না, এটা বৃদ্ধি পেলেও অনেক সময় যৌক্তিক কারণ থাকলে বিলম্ব হলেও 100 দিন বা 90 দিন তো 3 মাসের মতো, 6 মাস বা 1 বছর পার হয়ে গেলেও 365 দিন পরেও করা যেতে পারে। অনুচ্ছেদ 38, অনুচ্ছেদ 36 মতে দায়েরকৃত আপিল স্থগিত বা স্টে হবে না। সাধারণত কোনো আপিল দায়ের করা হলে 36 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে সে আপিলটা স্থগিত বা স্টে না করে কন্টিনিউয়াস চলবে এবং দ্রুত নিষ্পত্তি হবে, এটাই হচ্ছে সাধারণ বিধান। কিন্তু যদি কোনো কারণে, যথেষ্ট কারণ থাকে, কোনো মানে সিচুয়েশনটা এরকম যে সেটা কি করা যাচ্ছে না, স্টে না দিয়ে কোনো উপায় নাই, তখন আদালত, হাইকোর্ট বিভাগ যদি যথেষ্ট কারণ থাকলে এবং সন্তুষ্ট হন, তাহলে স্থগিত করতে পারে। সেটা খুবই রেয়ার বা খুব কম ক্ষেত্রে এটা হয়। অনুচ্ছেদ 39, আমরা যখন প্রথম দিকে ডেফিনেশন পড়ছিলাম অনুচ্ছেদ 39-এর কথা বলেছিলাম, কোথায় লোকাল বার অ্যাসোসিয়েশনকে বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন দিতে পারেন। সেটা কত অনুচ্ছেদের ক্ষমতা বলে? 39 অনুচ্ছেদের। সেখানেও বলা ছিল, এখানে আবার রিপিট আছে। বার কাউন্সিল নির্ধারিত পদ্ধতিতে একটি বার অ্যাসোসিয়েশনকে স্বীকৃতি প্রদান করতে পারে। তাহলে মনে করেন আমাদের রাজশাহীতে, পুরো রাজশাহী জেলাতে একটা মাত্রই বার অ্যাসোসিয়েশন আছে। তো রাজশাহীর জেলার মনে করেন বাগমারা বলে একটা শব্দ বা একটা উপজেলা আছে, তো বাগমারা উপজেলায় যদি কেউ মনে করে যে আমি একটা লোকাল বার অ্যাসোসিয়েশন, আমরা বাগমারাতে অনেক মামলা, বাগমারার অনেক আইনজীবী আমাদের রাজশাহীতে আছে, তারা যদি আলাদা হয়ে যে মনে করে যে আমরা বাগমারাতে আরেকটা কি করব, কোর্ট করব, বাগমারাতে একটা কোর্ট বসাবো, চৌকিবার হিসেবে বার অ্যাসোসিয়েশন তৈরি করব, তাহলে তারা মানে এই ধরনের বিধান করে যথেষ্ট সদস্য নিয়ে দরখাস্ত করলে, যদি বার কাউন্সিল কি হয়, সন্তুষ্ট হন, তাহলে স্বীকৃতি দিয়ে দিতে পারে। তাহলে আমরা জানি 81টা আছে বার অ্যাসোসিয়েশন, 82টা হয়ে যাবে। তো অন্য জায়গায় হতে পারে। তো নতুন বার অ্যাসোসিয়েশন স্বীকৃতি দেওয়া বা বার অ্যাসোসিয়েশনের স্বীকৃতি বাতিল করে দেওয়ার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? বাংলাদেশ বার কাউন্সিল কে। কত অনুচ্ছেদে? এই আদেশের 39 অনুচ্ছেদ। 40 বিধি প্রণয়ন। বিধি বলতে আমরা পড়ছি বার কাউন্সিল অর্ডার, তো বার কাউন্সিল রুলস আছে, রুলসের মধ্যে আবার রুল আছে 101টি। যেমন সিপিসি তে অর্ডার আছে, অর্ডারের আন্ডারে অসংখ্য রুলস আছে বা বিধি আছে, তেমনি এখানে বিধি আছে 101টি। তো এই 101টি বিধি নতুন করে কে তৈরি করতে পারবে বা পরিবর্তন করতে পারবে কিনা কেউ, এই ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? এই অর্ডার অনুসারে, অর্ডারের 40-এ এই ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারবে। আমরা পরিচিতি অংশ অলরেডি এটা জেনেছি। বার কাউন্সিল বিধি প্রণয়ন যদি না করে, যে বার কাউন্সিল করছে না, বার কাউন্সিলের লোকজন অলস হয়ে গেছে, কাজ করছে না, সেই ক্ষেত্রে প্রয়োজন যদি অনুভব করে, সরকার নিজেই বিধি প্রণয়ন করে দিবে। তবে বার কাউন্সিল করলে সরকার আর এদিকে নজর দিবে না, আর বার কাউন্সিল না করলে সরকার নজর দিবে বিধি প্রণয়ন করার জন্য। বিধি প্রণয়ন বলতে নতুন নতুন বিধি তৈরি করা। 41 অ্যাডভোকেট না হয়ে আইন পেশা প্র্যাকটিস করলে, আমরা যাদেরকে বলি টাউট, লিখে রাখতে পারেন কোথাও, টাউট। মাঝে মধ্যে ঢাকা বারে দেখবেন যে গলায় একটা কি সাইনবোর্ড দিয়ে দেয়, লিখে থাকে আমি টাউট বলে, ছবি তুলে ভাইরাল করে দেয়।
এরা কারা? এরা হচ্ছে তাদের লাইসেন্স নাই, কিন্তু তারা সিল তৈরি করে, তারা ভিজিটিং কার্ড তৈরি করে, প্যাড তৈরি করে, করে অ্যাডভোকেট হিসেবে আইন পেশা করে। অথবা সিল তারপরে ভিজিটিং কার্ড তৈরি করলো না, কিন্তু কোর্টের মধ্যে ঘোরাফেরা করে, নিজেকে আইনজীবী পরিচয় দেয়, অনেক সময় আইনজীবীর পোশাক পরে বেড়ায়, সাদা শার্ট, তারপরে কালো কোট, কালো টাই পরে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়িয়ে বলে যে আমি অ্যাডভোকেট, আমাকে দেন, বলে মামলা রিসিভ করে অন্য কোনো অ্যাডভোকেটকে দিয়ে মামলা চালায়, মাঝখান থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নেয়। এদেরকে বলা হয় টাউট বা দালাল। তো এই ধরনের টাউট দালাল যদি কোর্ট চত্বরে পাওয়া যায়, বা কোর্ট চত্বরের বাইরেও, যেমন আমরা কি করি, আলাদা আমাদের চেম্বার আছে, চেম্বারে প্র্যাকটিস করি, সন্ধ্যাকালীন চেম্বার যেটাকে বলি, বা ছুটির দিনের চেম্বার। তো সন্ধ্যাকালীন চেম্বারেও কিন্তু অ্যাডভোকেটরা অনেক কাজ করে থাকি আমরা। তো সেই চেম্বারেও কেউ যদি চেম্বার খুলে বসে আছে, লিখে দিচ্ছে অ্যাডভোকেট অমুক, কিন্তু সে লাইসেন্সই পায়নি, সেক্ষেত্রে এই 6 মাসের কারাদণ্ড হতে পারে। আপনারা শিক্ষানবিশ আইনজীবী যারা, তারাও এগুলো করতে পারবেন না, আপনাদের জন্য 41 ধারা প্রযোজ্য। অ্যাডভোকেট না হয়ে আপনি শিক্ষানবিশ আইনজীবী, শিক্ষানবিশ পরিচয় বহন করতে পারবেন, কিন্তু শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আপনি অ্যাডভোকেট পরিচয় দিচ্ছেন, তাহলে আপনার এই যে 6 মাসের জেলের আওতায় চলে আসতে পারে এই ধরনের অপরাধ করলে। আমাদের সময়ে, আমার ব্যাচেরই, আমরা ল করেছি, আমার ব্যাচের 2 বন্ধু এই কাজটি করেছিল, যে তারা চেম্বার খুলে ফেলেছিল এবং ভালো রমরমা ব্যবসা করছিল, সবাই জানতো তারা অ্যাডভোকেট, কিন্তু পরবর্তীতে তারা অ্যাডভোকেট না। তো তাদের বিরুদ্ধে মৃদু ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং বর্তমানে তাদের ক্যারিয়ারই নষ্ট হয়ে গেছে, তারা ভবিষ্যতে অ্যাডভোকেটই হতে পারেনি। মানে তাদের এত মামলা হয়ে গিয়েছিল অ্যাডভোকেট হওয়ার আগেই, যে তারা অ্যাডভোকেটের জন্য পড়াশোনা করার প্রয়োজনীয় অনুভব করেনি। তারা 2-3 বার পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করতে পারেনি। অনুচ্ছেদ 46, অত্র আদেশ প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, এই যে আমরা অর্ডার পড়ছি, অর্ডার 46টা পর্যন্ত আছে, তো কোনোটা যদি প্রয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়, যে কোনো আইনের গ্যাপ আছে বা কোনো সমস্যা আছে, তবে সরকার অফিসিয়াল গেজেট প্রকাশের মাধ্যমে তার সমাধান করবে। সম্প্রতি সরকার কিন্তু এই ধরনের একটা গেজেট প্রকাশ করে একটা সমস্যার সমাধান করেছে। কে বলতে পারবেন যে কি সমস্যা হয়েছিল এবং কি সমাধান করেছে সরকার গেজেট প্রকাশ করে? যেটা 46 ধারার ক্ষমতা বলে সরকার গেজেট প্রকাশ করতে পারে। তা 46 ধারাটা সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে এই অর্ডার নিয়ে কথা বলার জন্য বা কাজ করার জন্য। কে বলবেন যে 46 যে অনুচ্ছেদ, এর ক্ষমতা ব্যবহার করে সরকার কি করেছে? কে বলবেন? মুরাদ ভাই বলেন, কি কাজ হয়েছে? যে আর্টিকেল 46। আচ্ছা, রেজল করিম ভাই বলেন। আচ্ছা, নাসরিন কণা আপু বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানিক ভাই বলেন, যে 46 যে অনুচ্ছেদের ক্ষমতা ব্যবহার করে সরকার একটা গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল বিষয়ে, সেটা কি? একবার না 2 বার করেছে রিসেন্টলি? ও, সেটা হলো স্যার ওই যে ওটা কি কয় অ্যাডহক কমিটি যেটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাডহক কমিটি, এই যে তৃষ্ণা মিত্রাও বলেছেন। বুঝতে পেরেছেন? এই যে 46 ধারায় এই সুযোগটা না দিলে তো এখানে আবার এই পুরো আইনটা কি করতে হতো? অ্যামেন্ড করতে হতো, তাই না? অ্যামেন্ড করে এই ধরনের বিধান নিয়ে আসতে হতো। তো অ্যাডহক কমিটি, এর কোন অফিসিয়াল গেজেটের মাধ্যমে অ্যাডহক কমিটি আসছে কেন? এখানে সমস্যাটা কি হয়েছিল? ওই যে করোনাকালীন সময়ে 31 মে এর মধ্যে নির্বাচন করা যাচ্ছিল না, এটা একটা তো একটা সমস্যা, তাই না? জি। আইনে বলা আছে 31 মে এর মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু নির্বাচন তো করতে পারছে না 3 বছর পার হয়ে যাওয়ার পরে। তাই অ্যাডহক কমিটি আসলো এবং সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে সেটা নিয়ে আসলো। এবং রিসেন্টলি দেশের এই যে রাজনৈতিক পরিস্থিতির কারণে এবারও নির্বাচন হয়নি, তাই আবারও অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গতদিন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু লিঙ্ক করে দিলাম, স্মরণ করে দিলাম। তো এখানে দেখেন 46-এ কথাটা বলা আছে, আর আমরা প্রয়োগ দেখেছি, এবার আমরা আইন দেখলাম সেটার। তো এখানে এমসিকিউ গুলো আপনারা দেখে নেবেন। পার্ট 4 বলছে গুরুত্বপূর্ণ বিধিসমূহ বা রুলস আলোচনা করা হবে। এই রুলস কিসের রুলস? বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস। আমরা এর আগে অর্ডার করলাম, এবার পড়বো রুলস। তো
তো এই রুলসটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 101টি রুলস আছে, 101টি রুলস আছে। তার মধ্যে আমরা এই রুলস গুলো পড়বো: 3, 28, 29, 41, 60, 65A এবং আমরা 91, এই রুলস গুলো সাধারণত পড়বো। বিধি 3, নির্বাচনী তফসিল প্রকাশ কমপক্ষে 45 দিন পূর্বে চেয়ারম্যান কর্তৃক প্রকাশ করা হবে। আমরা এর আগে দেখলাম যে নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে 30 দিনের মধ্যে। তারিখ হচ্ছে 30 দিন, আর তফসিল হচ্ছে 45 দিনের মধ্যে। চেয়ারম্যান কি অ্যাটর্নি জেনারেল। তাহলে 45 দিন এবং 30 দিনের মধ্যে কনফিউশন থাকে। যদি প্রশ্নে আসে নির্বাচনী তফসিল কত দিনের মধ্যে প্রকাশ করতে হবে, 45 দিন উত্তর হবে। যদি প্রশ্নে আসে নির্বাচনের তারিখ প্রকাশ করতে হবে কত দিনের মধ্যে, নির্বাচনের কতদিন পূর্বে, 30 দিন পূর্বে অ্যাটলিস্ট। তো নির্বাচনী তফসিলে কি কি থাকবে? মূলত নির্বাচন প্রস্তাব জমা দানের জন্য তারিখ, প্রস্তাব যাচাই বাছাইয়ের জন্য তারিখ, ভোট গ্রহণের তারিখ, নির্বাচন সংক্রান্ত অভিযোগ গঠন বা পেশ করার তারিখ, এগুলো থাকবে। ইলেকশন কমিটি কর্তৃক অভিযোগ গ্রহণ করার তারিখও থাকবে। নির্বাচনের প্রস্তাব জমা এবং প্রস্তাব যাচাই বাছাইয়ের মধ্যে কিছুদিন সময় দিতে হয়, কারণ কেউ অযোগ্য, কেউ ভোটের জন্য কি করেছে, আবেদন করেছে কিনা, প্রার্থী হচ্ছে চাচ্ছে কিনা, এটা দেখার জন্য 7 দিন সময় বিরতি দিতে হয়, মানে 7 দিন পরে এটা ফাইনাল হয়। এবং প্রস্তাব যাচাই বাছাই করার পরে ভোট গ্রহণের মধ্যে 14 দিন সময় থাকে। এবং নির্বাচনের ফলাফল এবং নির্বাচন সংক্রান্ত কেউ যদি অভিযোগ করতে চায়, ফলাফল দিল, ফলাফল মানি না, অভিযোগ করছে, মানে নির্বাচন ফলাফলকে কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, তাহলে 7 দিনের মধ্যে তাকে দরখাস্ত দিতে হবে। অভিযোগ সংক্রান্ত অভিযোগ, মানে নির্বাচন সংক্রান্ত অভিযোগ যদি কেউ করে, তাহলে অভিযোগ গঠন করা হবে এবং গঠন করার পর তো শুনানি করতে হবে। প্রথম শুনানি এবং অভিযোগের মধ্যে 7 দিনের গ্যাপ দিতে হবে। তার মানে যেদিনকে অভিযোগ গঠন করা হলো তার 7 দিন পরেই প্রথম শুনানির ডেট দেওয়া যাবে, তার আগে ডেট দেওয়া যাবে না। তাড়াহুড়া করে অভিযোগ শেষ করা যাবে না, নিষ্পত্তি করা যাবে না। নির্বাচনকালীন কার্যালয়, বার কাউন্সিলের যে কার্যালয়, এটা নির্বাচনকালীন একটা নির্দিষ্ট কার্যালয় থাকবে। যদি নির্বাচনকালীন সময়ে আগের যে নির্বাচনী কার্যালয় ছিল সেটা পরিবর্তন করে ভিন্ন কোথাও নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিতে হবে যে হ্যাঁ, নির্বাচনকালীন কার্যালয় আগে এটা ছিল, ব্যবহৃত হয়ে আসছিল 2-3 বছর ধরে, এটা পরিবর্তন করা হলো। পরিবর্তনের কারণ সহ কার্যালয় পরিবর্তনের 4 দিন আগে বহুল প্রচারিত একটি পত্রিকায় এবং একটি একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায়, মোট 2টি পত্রিকায় প্রচার করতে হবে মিনিমাম 4 দিন আগে। বিজ্ঞপ্তি দেওয়া না হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বার অ্যাসোসিয়েশন সমূহের সভাপতির নিকট অবগতির জন্য প্রেরণ করতে হবে। বিজ্ঞপ্তি না দিলেও প্রধান বিচারপতির কাছে এবং 81টা যে বার অ্যাসোসিয়েশন আছে সেখানে যে সভাপতি আছে বা প্রেসিডেন্ট আছেন, বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তাদেরকে কি পাঠাতে হবে? এই যে কার্যালয় পরিবর্তন হচ্ছে সেটার বিষয়ে চিঠি পাঠাতে হবে। আচ্ছা, বাংলাদেশ বার কাউন্সিলের যে সভাপতি, তাকে ইংরেজিতে কি বলে, কে বলতে পারবেন? দেওয়ান ভাই বলেন, ওমর ভাই বলেন, আওলাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। বার বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতিকে ইংরেজিতে কি বলে? স্যার, চেয়ারম্যান। বর্তমানে কে আছেন চেয়ারম্যান? চেয়ারম্যান কে জানি আছে স্যার, জানি না তো। তো ওনার আরেকটা পদ কি? সভাপতি। সভাপতি তো চেয়ারম্যান, কিন্তু ওনার আরেকটা পরিচয় কি ওনার? উনি আহ, এখানে জানো। স্যার, পাশে থেকে কে বলে দিচ্ছে বলেন? না স্যার, কেউ বলছে না স্যার, আমি একাই। অ্যাটর্নি জেনারেল হ্যাঁ, অ্যাটর্নি এখনই। জেনারেল, এই যে ওমর সাহেব। তো জি অ্যাটর্নি জেনারেল, উনি সভাপতি, উনি চেয়ারম্যান। কিন্তু এখানে দেখেন, বার অ্যাসোসিয়েশন সময়ের বার যে অ্যাসোসিয়েশন আছে, মানে বার সমিতি, যেমন রাজশাহীর বার সমিতি আছে, তো এখানে সভাপতি আছে। তো বার সমিতির সভাপতিদেরকে ইংরেজিতে কি বলে? এটাও সভাপতি, ওটাও সভাপতি, বলেন। কে বলতে পারবেন? সব 12 চেয়ারম্যান স্যার। না, এখানে
বার কাউন্সিলের চেয়ারম্যান বলে, অ্যাসোসিয়েশনের হলে বা বার সমিতির সভাপতিকে বলে হচ্ছে প্রেসিডেন্ট, চেয়ারম্যান বলে না। কি বলে? স্যার প্রেসিডেন্ট বলে। প্রেসিডেন্ট তা দুই স্যার। তা জি দুই স্যার, জায়গাতে জি জি। কিন্তু সভাপতি, কিন্তু আমাদের প্র্যাকটিস আছে অ্যাসোসিয়েশনের সভাপতিকে আমরা প্রেসিডেন্ট বলি, বার প্রেসিডেন্ট। বার পার্সেন্ট, রাইট রাইট স্যার। ঠিক আছে, একটু প্র্যাকটিক্যাল নলেজ জি দিয়ে স্যার। দিলাম। যদি ভাইভাতে প্রশ্ন করে বলেন আপনার কোন বার, তো আপনি বললেন যে হ্যাঁ আমার কুষ্টিয়া বার, তা কুষ্টিয়া বারের প্রেসিডেন্টের নাম বলেন। তো বারের আবার প্রেসিডেন্ট কে, মাথায় আসতে পারে না? তো একটু ক্লিয়ার করে দিলাম। বিধি 4, নির্বাচনের সময় সমগ্র বাংলাদেশের যে অ্যাসোসিয়েশন সমূহ সেগুলো 7টি গ্রুপে ভাগ করা হবে, এটা আমরা আগেও জানি। বিধি 5, নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফি, মানে নির্বাচন করতে হলে তো ফর্ম তুলতে হয়, ফর্মের দাম কত? 1,000 টাকা। এখন আমি যদি নির্বাচন করতে চাই বাংলাদেশ বার কাউন্সিলের, আমি 1,000 টাকা জমা দিয়ে ফর্ম তুলতে পারবো। বিধি বিধি 20, কথা হচ্ছে কারো ওখানে কথা হচ্ছে, তিনি নিজেকে মিউট করে দেন নয়েজ হলে, নাহলে আপনাদের ভিডিও কিন্তু কোলাহলপূর্ণ হয়ে যাবে, নয়েজ চলে আসবে। বিধি 20-এ বলা হচ্ছে ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে নির্বাচনের বৈধতা বিষয়ে অভিযোগ ফি এখানে 1,000 টাকা। তার মানে অভিযোগ আমরা একটু আগে দেখলাম, কেউ যদি নির্বাচনের বৈধতা নিয়ে অভিযোগ করতে চায় তাহলে তাকে 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে এবং 1,000 টাকা ফি। তাহলে ফি গুলা কিন্তু কাছাকাছি রেখেছি আমি, এটাও 1,000। আবার আমি বলে রাখি, বাংলাদেশ বার কাউন্সিলের যে অ্যাডভোকেট আছে, ওই যে আমরা দেখলাম, তার বিরুদ্ধে যদি অভিযোগ করতে হয় তাহলে ওখানে অভিযোগের ফিও কিন্তু 1,000, অভিযোগ করার জন্য ফি 1,000, নির্বাচনে দাঁড়াতে হলেও মনোনয়ন ফি 1,000, তারপরে নির্বাচন বাতিল চেয়ে অভিযোগ করলেও ফি 1,000, অ্যাডভোকেট অসদাচরণ করলেও তার বিরুদ্ধেও ফি 1,000, কিন্তু আবার অভিযোগ মিথ্যা হলে জরিমানা 500। এগুলো বৃদ্ধি করে আরো বেশি করা দরকার। বিধি 22, নির্বাচন ট্রাইব্যুনাল সদস্য 3 জন। আমরা ট্রাইব্যুনালের সদস্য 33-এ, অনুচ্ছেদ 33-এও পেয়েছি 3 জন, এখানেও আবার রিপিট করা হয়েছে 3 জন। এগুলো আমরা বিধির মধ্যে পাচ্ছি, বিধির মধ্যেও আছে, অনুচ্ছেদের মধ্যেও আছে। এখন যদি রিটেন প্রশ্ন আসে, রিটেন যদিও ক্লাস শুরু করিনি, রিটেন শুরু করবো হয়তো বা রিটেনের রেজাল্ট হওয়ার পরেই, এই যে লাস্টের যে রিটেন পরীক্ষা তার রেজাল্ট হওয়ার পরে রিটেনের ক্লাস শুরু করব, আলাদা ব্যাচ। তো যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল আছে তার সদস্য সংখ্যা কত, এবং 3 নম্বরের যদি প্রশ্ন দেয়, 3 জন শুধু লিখলে আপনি 3 নম্বর পাবেন না, আপনাকে অনুচ্ছেদ 33 উল্লেখ করতে হবে, আবার বিধি 22 উল্লেখ করতে হবে। তো অনুচ্ছেদ 33 অনুসারে 3 জন এবং বিধি 22 অনুসারেও 3 জন, এবং কারা কারা সেটা উল্লেখ করে দিতে হবে। বিধি 28, প্রথম সভা, মানে নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পর জুলাই মাসের 1 তারিখ থেকে তাদের মেয়াদ শুরু হলো, তাহলে সভা বা সেশন করতে হবে। যেমন বাংলাদেশের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের সেশন হয়, তেমনি বাংলাদেশ বার কাউন্সিলের যে সভা, এটাকে আবার সেশন বলা হয়। তো প্রথম যে ফার্স্ট সেশন বা সভা কে আহ্বান করবেন? সচিব, প্রথম যিনি সচিব মানে সচিব আছেন, সচিব বা সেক্রেটারি। আমরা সচিবের যে বাংলা মানে ইংরেজি, বার কাউন্সিলের সচিবের ইংরেজি হচ্ছে সেক্রেটারি। তো এই আমরা আবার লোকাল বার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি তাকে বাংলায় কি বলে, কে বলতে পারবেন? দেওয়ান ভাই বলেন, স্যার লোকাল শ্রাবণী বারের আপু বলেন। সেক্রেটারি। আমি ওই যে লোকাল বারের যে সেক্রেটারি, হ্যাঁ, যেমন লোকাল বারের সভাপতিকে প্রেসিডেন্ট বলে, তো লোকাল বারের যিনি সবচেয়ে শক্তিশালী মানে ক্ষমতাধর ব্যক্তি তাকে বলা হয় হচ্ছে কি সেক্রেটারি। তো এই যে সেক্রেটারি বাংলায় কি বলা হবে? আর বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারিকে বলা হয় সচিব, কিন্তু লোকাল বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, যেমন আমাদের রাজশাহী বার অ্যাসোসিয়েশন, এটার সেক্রেটারি আছেন, তো তাকে বাংলায় কি বলা হবে? কে বলতে পারবেন? হাত উত্তোলন করেন। এটাকে বলা হবে হচ্ছে সাধারণ সম্পাদক, নাম শুনেছেন দেওয়ান ভাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, সাধারণ সম্পাদক। হ্যাঁ, জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, আরো সেক্রেটারি থাকে বিভিন্ন। তো এগুলো মনে রাখতে হবে। দেখেন, প্রেসিডেন্ট,
জেনারেল সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক, এই পদের নামগুলো ভিন্ন হওয়ার কারণ হচ্ছে লোকাল বার অ্যাসোসিয়েশন এটা রাজনীতিক ভাবে মোটিভেটেড পদ এগুলো। এই কারণে রাজনীতি যে দলগুলো আছে, রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টির যে সংবিধান বা গঠনতন্ত্র, সেখানে কিন্তু এই ধরনের প্রেসিডেন্ট থাকে, হ্যাঁ, তারপরে জেনারেল সেক্রেটারি থাকে, তারপরে আরো এরকম থাকে। তো ওই সেই সেম পদগুলোকে এটা এখানে অ্যাডাপ্ট করা হয়, কারণ পলিটিক্যাল পার্টির মতো এখানে কিছুটা কাজ করে। আর বার কাউন্সিল সেটা কিন্তু পলিটিক্যাল পার্টি না, এটা একটা ইনস্টিটিউশন। এই কারণে এখানে পদগুলোকে অনেকটা কি ফর্মাল, এবং এইটা প্রাতিষ্ঠানিক নাম। তাই সচিব, সচিব শব্দটা এরকম প্রাতিষ্ঠানিক। আচ্ছা, 29 সাধারণ সভা। সাধারণ সভা বলতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলোকে সাধারণ সভা বলবে, মানে জেনারেল মিটিং। একটা নির্দিষ্ট সময় পর পর জেনারেল মিটিং হয়, যেই মিটিং এ আপনাদের পরীক্ষা কবে হবে এগুলো সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগে মিটিং হলো, আপনারা জানতে পারলেন 29 নভেম্বর পরীক্ষা হবে। বার কাউন্সিল চেয়ারম্যান আহ্বান করবেন, তাহলে চেয়ারম্যান যিনি অ্যাটর্নি জেনারেল স্যার, উনি আহ্বান করবেন যে আসেন আমরা বসি, সিদ্ধান্ত নিতে হবে হাইকোর্ট পরীক্ষা কবে নিব। আর তার লোকাল বারের মানে লোকাল কোর্টের মানে লোয়ার কোর্টের যে পরীক্ষা মানে এনরোলমেন্ট পরীক্ষা কবে নেওয়া হবে, ভাইবা কবে নেওয়া হবে, এগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। আরো অনেক সিদ্ধান্ত বার কাউন্সিলের আছে। তো এগুলো সিদ্ধান্ত কবে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, এগুলা চেয়ারম্যান আহ্বান করবেন। সাধারণ সভাগুলো, জেনারেল মিটিং গুলো চেয়ারম্যান আহ্বান করবেন, এবং ফার্স্ট মিটিং আহ্বান করবেন কে? সেক্রেটারি বা সচিব। পার্লামেন্টের মিটিং আহ্বান কে করে, সেশন আহ্বান কে করে, কে বলতে পারবেন? পার্লামেন্টের পার্লামেন্টারি স্পিকার। হ্যাঁ, মাননীয় স্পিকার আহ্বান করেন। একটু মানে কাছাকাছি, তো একটু বাড়তি নলেজ দিলে আপনি রেফারেন্স পেলেন, রেফারেন্স পেলে আপনার নলেজও বাড়লো, যেহেতু অ্যাডভোকেট হবেন সব বিষয়ে জানতে হবে, তারপরে আপনি রেফারেন্সের কারণে মনে থাকবে আরো ভালো, তাই নাকি? জি স্যার। আচ্ছা, 41 অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগে অভিযোগপত্রের সাথে কি কি যুক্ত করতে হবে। আমরা জানলাম যে অভিযোগ করা যাবে, কিন্তু কি কি ডকুমেন্ট দিয়ে অভিযোগ করতে হবে? আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের বিবরণ থাকবে, মানে একটা দরখাস্ত থাকবে যেখানে লেখা থাকবে কি কি করেছে। এফিডেভিট সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট জমা দিতে হবে, এফিডেভিট দিতে হবে, এর সাথে যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে সেগুলো দিতে হবে। কিন্তু অভিযোগকারী যদি কোনো আদালত হয় বা সরকারি কর্মকর্তার অফিসিয়াল দায়িত্বের মাধ্যমে যদি হয়, তাহলে আর এফিডেভিট দিতে হবে না। সাধারণ ব্যক্তি হলে এফিডেভিট লাগবে, আর আদালত বা সরকারি কর্মকর্তা যদি তার ডিউটি হিসাবে এই দায়িত্বটা পালন করেন, তাহলে তাকে এফিডেভিট দিতে হবে না। এফিডেভিট মানে হলফনামা। 41 থেকে প্রশ্ন আসে, অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের সাথে কত টাকা জমা দিতে হয়? 1000 টাকা। অলরেডি বলে দিয়েছি, দেখবেন আপনারা লিখে নিতে পারেন নোটের কোথাও, যে যত ফি বার কাউন্সিলের যত ফি সবগুলোতে উত্তর 1000, যতগুলো ফি আছে সবগুলো 1000, একেবারে কমন বিষয়। বিধি 45, ট্রাইব্যুনাল অভিযোগ প্রাপ্তির 21 দিন পর শুনানির দিন ধার্য করতে পারবে। 60 শিক্ষানবিশ প্রশিক্ষণ চুক্তি 60-এ বলা হয়েছে। তো এখানে দেখেন লিখিততে আসে, এমসিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ। 10 বছর ধরে আইন পেশা নিয়োজিত আছেন এমন আইনজীবীর কাছে আপনাকে যেতে হবে, এলএলবি পাশ করার পরে তার সাথে একটা চুক্তি করতে হবে, স্যার আপনার কাছে আমি 6 মাস থাকবো, শিক্ষানবিশ হিসাবে কিছু ট্রেনিং নিব, লিগ্যাল ট্রেনিং, এবং 5টা সিভিল 5টা ক্রিমিনাল মামলায় আপনার সাথে আমি থাকবো অ্যাক্টিভ ভাবে, থেকে আমি বোঝার চেষ্টা করব। এই ট্রেনিং নেওয়ার জন্য যে অ্যাডভোকেটের কাছে যাবেন তার মিনিমাম লাইসেন্স হওয়ার 10 বছর পার হতে হবে, তার মানে 10 বছর পূর্বে তার লাইসেন্স হয়েছে এরকম। 6 মাস শিক্ষানবিশ হিসাবে ট্রেনিং বা লিগ্যাল ট্রেনিং দেওয়ার জন্য নিয়োজিত থাকতে হবে, তার মানে তার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। 5টি দেওয়ানি এবং 5টি ফৌজদারি, মানে 5 সিভিল কেস, সিভিল শুট হচ্ছে 5, ক্রিমিনাল কেস হচ্ছে 5, টোটাল 10। এই মামলাগুলোতে আপনাকে সহযোগিতা করতে হবে। এই কারণে আপনি যখন ফর্ম ফিল আপ করেন তখন আপনাকে এই 5টা 5টা 10টা মামলার লিস্ট দিতে হয়, এবং যখন আপনি ভাইবা দিবেন ভাইভাতে আবার আপনার যে পিপুলেজ ডায়েরি বা কেস ডায়েরি, এই ডায়েরি আপনাকে কি করতে হয়? লিখতে হবে স্যার।
নিয়ে যেতে হয়, লিখতে হয়, নিয়ে যেতে হয় ভাইভাতে, না নিয়ে গেলে কিন্তু ফেল করাই দিতে পারে। 6 মাস ধরে স্যার ওই পুরা লি- স্যার এখানে একটা বলেন কথা আছে আমার স্যার। স্যার বলেন। আমি তো ইন্টার্নশিপ করছি স্যার ফরিদপুরে, কিন্তু স্যার হ্যাঁ তো রেগুলার না স্যার। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি স্যার কেসের আপনি ঘটনাগুলো আপনি কিভাবে জানবো? আপনি ফর্ম ফিল আপের সময় যে পাঁচটা 10টা মামলা লিস্ট দিলেন, সেগুলো ভুলে জি গিয়ে স্যার। বর্তমানে যেগুলো প্র্যাকটিস করছেন, মনে করেন এমসিকিউ রিটেন, এই যে কিছুদিন পর রিটেন রেজাল্ট হবে, রিটেন রেজাল্টের পরে ভাইবার জন্য আবার নতুন ফর্ম ফিল আপ করতে হয়। যেমন আপনার এমসিকিউ পাস করার পরে রিটেনের জন্য আবার ফর্ম ফিল আপ করতে হয়। যদিও রিটেনের ফর্ম ফিল আপের টাকা লাগে না, ভাইবার ফর্ম ফিল আপেরও টাকা লাগবে না, কিন্তু বেশ কিছু তাহলে 6 মাস ধরে লিগ্যাল ট্রেনিং নেওয়া শিক্ষানবিশকে জি ফর্মে একটি সার্টিফিকেট প্রদান করবেন। কে প্রদান করবেন? ওই যে সিনিয়র অ্যাডভোকেট, যেখানে পাঁচটা 10টা মামলা থাকবে। শিক্ষানবিশ এ 10টি মামলা বার এনরোলমেন্ট কমিটির নিকট পেশ করার জন্য পিউপিলেজ ডায়েরিতে নোট করে রাখবে। তো আপনারা যে এই ধরনের একটা ডায়েরি, হ্যাঁ, এই ধরনের একটা ডায়েরিতে লিখতে হয়, তো এটাকে পিউপিলেজ ডায়েরি বলা হয়। এটাকে কেস ডায়েরি বা অ্যাডভোকেট ডায়েরি বলা যাবে না, এটা শিক্ষানবী ডায়েরি বা পিপুলেজ ডায়েরি বলা হবে। মাহবুবুর রহমান, হ্যাঁ ভাই বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই যে গতবার যখন ফর্ম ফিল আপ করছিলাম আমরা, তখন ওই যে কম্পিউটার দোকানে তারা তাদের কাছে তো মানে এই পাঁচটা পাঁচটা মামলা রেডি সেখান থেকে দিয়ে দিছে, এতে কোনো প্রবলেম হবে কিনা? এখানে সাধারণত প্রবলেম হয় না, কিন্তু এটা করা ঠিক না। আপনি যে অ্যাডভোকেটের কাছে ট্রেনিং নিলেন, সে অ্যাডভোকেটের ডায়েরি থেকে মামলা নেওয়া উচিত, বা সেই সেরেস্তা থেকে মামলা নেওয়া উচিত। আপনি রেডিমেড মামলা নিবেন, তার মানে এইটা আপনার মানে প্রথমেই শুরুতেই কি হয়ে গেল, একটা প্রতারণা হয়ে গেল না। ভাইভাতে যে এখানে এটা কখনো চেক করে না, কিন্তু আপনার ডায়েরিতে যে মামলাগুলো আছে সেটা সঠিকভাবে লেখা আছে কিনা সেটা দেখতে হবে। তবে আমার যে ডায়েরি ছিল, আমার ডায়েরিতে রিয়েল কেসই ছিল, বাস্তব কেসই ছিল, আমার সিনিয়রের কেসই ছিল, এবং ওই কেস লিখতে তখন সুবিধা হয় যদি রিয়েল কেস হয়। এটা নিয়ে কোনো জি স্যার। সমস্যা নাই, এবং এত আগে এগুলো নিয়ে ভাবার দরকার নাই। ফর্ম ফিল আপের সময় মেসেজ করে এগুলোর উত্তর নিবেন, লাইভ ক্লাসে এগুলো প্রশ্ন করতে নাই। জি স্যার। না আচ্ছা। স্যার, টপিকটা আসছে তো এই জন্য বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আপনার গোপন দুর্বল জিনিস। একজন আইনজীবী একই সময়ে সর্বোচ্চ 4 জন শিক্ষানবিশ রাখতে পারবেন। ওই যে 10 বছর ধরে প্র্যাকটিস করেন এই ধরনের সিনিয়র, তিনি অ্যাট এ টাইম শিক্ষানবিশ 4 জন রাখতে পারবেন। তার মানে 4 জনের সাথে এই চুক্তিতে যেতে পারবেন। তবে যদি তার 4-এর অধিক দরকার হয় শিক্ষানবিশ, তাহলে বার কাউন্সিলের থেকে অনুমতি নিতে হবে দরখাস্ত দিয়ে। চুক্তি স্বাক্ষরের সময় থেকে শিক্ষানবিশ চুক্তির মেয়াদ শুরু হবে। ওই যে যেই দিন চুক্তি স্বাক্ষর করবেন, একটা 300 টাকার স্ট্যাম্পে এফিডেভিট হয়, সেই স্বাক্ষরের তারিখ থেকে আপনার শিক্ষানবিশকাল শুরু হবে। ওই দিন থেকে 6 মাস পরে আপনি পরীক্ষা দিতে পারবেন। একজন শিক্ষানবিশ 6 মাসের মধ্যে এক বা একাধিক আইনজীবীর নিকট প্রশিক্ষণ নিতে পারবে। আপনি একজনের আইনজীবীর কাছে নিচ্ছেন, আপনি আবার আরেকজনের কাছেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা যে আইনজীবীর কাছে নিচ্ছেন তিনি যদি কোনো কারণে মারা, তাহলে তো আপনাকে সিনিয়র চেঞ্জ করতে হবে, তো সিনিয়র চেঞ্জ করার বিধান আছে। শিক্ষানবিশ চুক্তিতে মিথ্যা তথ্য দিলে, আবার কেউ যদি মনে করে আমি ঢাকাতে ছিলাম, আমি ঢাকা থেকে চট্টগ্রামে যাব শিক্ষানবিশ হিসাবে, অথবা কোনো মহিলার ক্ষেত্রে এটা বেশি হয়, তিনি আহ দেখা যাচ্ছে যে বিয়ের আগে এক এলাকায় ছিলেন, বিয়ের পর স্বামীর এলাকায় চলে গেছেন, ওই এলাকায় প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে তিনি ওই এলাকার যে সিনিয়র তার কাছে প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নাই। তো এই যে কোনো কারণে সিনিয়র পরিবর্তন করা যায়। শিক্ষানবিশ চুক্তিতে মিথ্যা তথ্য দিলে বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের দায়ে দায়ী হবেন। কে দায়ী হবেন? ওই আইনজীবী, যে আইনজীবী আপনাকে জুনিয়র হিসেবে রেখেছেন। আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির আবেদনপত্রে বা আবেদনকারী প্রার্থী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে 5 বছরের জন্য আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য অযোগ্য হবে। এবং আপনারা যারা শিক্ষানবিশ আছেন, তারা যদি মিথ্যা তথ্য দেন, আপনি যে দরখাস্ত করবেন, লেখা আছে আপনি কোনো চাকরি করেন না, স্যার করেন কিনা, আপনি দিলেন চাকরি করি না। তারপরে মনে করেন আপনার বয়স 20 বছর, আপনি লিখে দিলেন বয়স 21 বছর,
তো এই ধরনের যদি মিথ্যা তথ্য দেন তাহলে কিন্তু আপনি 5 বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন না। এটা তাহলে অ্যাডভোকেটের একটা কি অযোগ্যতা? এর আগে আমি 27 অনুচ্ছেদে বললাম না যোগ্যতা অযোগ্যতা? তো এখানে দেখেন একটা অযোগ্যতা আছে, এবং এখানে আরো যোগ্যতা বিষয়ে বলা আছে। হ্যাঁ, শ্রাবণী আপু স্যার বলেন। শ্রাবণী আপু লাইন অন আছে, বলেন। 62(3) একজন আইনজীবীর বার সমিতি পরিবর্তনের জন্য আবার আবেদন ফি দিতে হবে কত? 1000। তাহলে যেখানেই ফি সেখানেই 1000, মুখস্থ করে নেবেন। 65(a) হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতির যোগ্যতা। কেউ যদি হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করতে চায় তাহলে পারমিশন লাগবে হাইকোর্ট বিভাগে। তো বাংলাদেশের যে কোনো নিম্ন আদালতে 2 বছর আইন পেশা চর্চা করার অভিজ্ঞতা থাকতে হবে, যেটা আমরা অনুচ্ছেদ 21-এ অলরেডি দেখলাম। তবে যাদের নিম্নলিখিত অতিরিক্ত যোগ্যতা থাকবে তারা 2 বছরের পরিবর্তে 1 বছর লোয়ার কোর্টে বা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে প্র্যাকটিস করলে হবে। মানে নিম্ন আদালতে, জেলা জজ আদালতে আপনার 2 বছর প্র্যাকটিস না করে 1 বছর প্র্যাকটিস করলেই হবে। কাদের? যাদের এই যে অতিরিক্ত যোগ্যতা আছে, কারা তারা? ইংল্যান্ড বারে তালিকাভুক্ত আইনজীবী হতে হবে। তার মানে ইউকে তে যে একজন এনরোলড মানে আইনজীবী বা অ্যাটর্নি বা সলিসিটর হিসেবে যারা কাজ করতে পারেন, মানে সেখানকার আইনজীবী, তাদের হাইকোর্টে প্র্যাকটিসের জন্য 2 বছর আর অপেক্ষা করতে হবে না, 1 বছর পরে পরীক্ষা দিতে পারবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম মানে মাস্টার্স যদি থাকে, মাস্টার্স অফ ল যদি থাকে, মাস্টার্স অফ লস যদি থাকে, এলএলএম, এলএলবি হচ্ছে ব্যাচেলর আর এলএলএম হচ্ছে মাস্টার্স ডিগ্রি আইনের উপরে। তো মাস্টার্স যদি কারো থাকে তাহলে তাকে 2 বছর অপেক্ষা না করে 1 বছর পরে হাইকোর্টের পরীক্ষা দিতে পারবেন। তবে হ্যাঁ, সেকেন্ড ক্লাস মিনিমাম থাকতে হবে। আর গড়ে মানে নম্বর চিন্তা করলে 50%-এর উপরের মানে 50% মিনিমাম নম্বর থাকতে হবে। কেউ যদি 50%-এর নিচে নম্বর থাকে এলএলএম এ, তাহলে তার এলএলএম এর ডিগ্রিটা এখানে অতিরিক্ত হিসেবে কাজ করবে না অতিরিক্ত যোগ্যতার ক্ষেত্রে। তালিকাভুক্ত হওয়ার পর সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর সাথে কমপক্ষে 1 বছর প্র্যাকটিস করলে, তার মানে কেউ যদি অ্যাডভোকেট হয়, যেমন আপনার অ্যাডভোকেট হবেন, অ্যাডভোকেট হওয়ার পর লোয়ার কোর্টের সদস্য না হয়ে আপনি লোয়ার কোর্টের সদস্য হন বা না হন, সরাসরি একজন সিনিয়র আইনজীবীর সাথে আপনি আছেন। কোথাকার? সুপ্রিম কোর্টের। পুরো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীর সাথে যদি আপনি 1 বছর থাকেন তাহলে আপনি 1 বছর পরেই হাইকোর্ট পারমিশনের পরীক্ষা দিতে পারবেন। আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে না। তাহলে 3টা অতিরিক্ত যোগ্যতার কথা এখানে উল্লেখ আছে। 75(a) আমার আগের নোটে এখানে মানে বিধি সংখ্যা একটু কম ছিল, আপনাদের জন্য আমি বিধি সংখ্যা কয়েকটা বৃদ্ধি করে দিয়েছি, কারণ নতুন নতুন জায়গা থেকে প্রশ্ন আসছে, যদি এখান থেকে প্রশ্ন আসে তাই। ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইটস অ্যান্ড এইড কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি। এনরোলমেন্ট কমিটি পরীক্ষা নেবে, ফলাফল প্রকাশ করবে, কিন্তু রোল অ্যান্ড পাবলিকেশন কমিটি এই সেই ফলাফল এবং সবকিছু যে রেজিস্টার এগুলো মেনটেন করে। মানে বাংলাদেশ বার কাউন্সিলের যত প্রেসের কাজ সবগুলোই এই পাবলিকেশন কমিটি করে। কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি, এই কমিটি সমূহের প্রতিটি সদস্য হবে 5 জন। মানে যতগুলো কমিটির কথা বলা হচ্ছে এরা কিন্তু অতিরিক্ত কমিটি। আবার আপনার আইন শিক্ষা কমিটিও আছে। আইন শিক্ষা কমিটির সেখানে কিন্তু আমরা দেখেছি যে 9 জন। তো এখানে যে কমিটির কথা বলা হচ্ছে সেখানে 5 জন। আবার আমরা দেখেছি নির্বাহী কমিটি, তারপরে আর্থিক কমিটি এবং এনরোলমেন্ট কমিটি, সেখানেও কিন্তু 5 জন করে। তা কমিটিতে 5 জন করে থাকা কমন, কিন্তু শুধুমাত্র আইন শিক্ষা কমিটিতেই 9 জন। বিধি 75(b) প্রতিটি অভিযোগ কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটিতে জমা হবে, অনুসন্ধান শেষে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাহী কমিটি। তার মানে একটা দরখাস্ত করা হয় সচিব বরাবর কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে, বা যে কোনো কমপ্লেন্ট সচিব বরাবর যাবে এবং সচিব সেটা ফরওয়ার্ড করে কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটিতে, এবং সেটা বিচার যদি ট্রাইব্যুনালে হওয়া লাগে ট্রাইব্যুনালে হবে, এবং
ভিজিলেন্স কমিটি সেটা সিদ্ধান্ত নেবে এটা কোথায় যাচ্ছে। তারপরে যখন ফাইনাল কোনো জাজমেন্ট বা রায় আসলো বা সিদ্ধান্ত আসলো, এই সিদ্ধান্ত আবার এক্সিকিউটিভ বা নির্বাহী কমিটি কি করবে, বাস্তবায়ন করবে। 75 বি খুবই গুরুত্বপূর্ণ। বিধি 91, বার কাউন্সিল কমিটির সদস্যদের পদ শূন্য হওয়া বা বাতিল হওয়ার কারণগুলো কি কি? সাধারণত 4টি কারণে পদ ভ্যাকম হয় বা বাতিল হয় বা শূন্য শূন্য হয়। পদত্যাগপত্র, কেউ যদি নিজে থেকে রেজিগনেশন দিয়ে দেয়, তাহলে সচিব বরাবর রেজিগনেশন দিয়ে দিলেই তার পদটা শূন্য হয়ে গেল। মানে বার কাউন্সিলের সদস্য ওনার আর ভালো লাগছে না সদস্য পদ থাকতে, তিনি রেজিগনেশন দিয়ে দিলেন, সচিবের কাছে দরখাস্ত দিয়ে দিল, তার পদ বাতিল হয়ে গেল, তার পদটা শূন্য হয়ে গেল। অপসারণ, আইনজীবীর তালিকা থেকে নাম অপসারণ বা রিমুভ। মনে করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য তিনি ঠিকই, কিন্তু কোনো কারণে তিনি অসৎ আচরণ করেছেন, কোনোভাবে তার মানে আইনজীবী হিসাবে যে তালিকা সেটাই শেষ, মানে তিনি আর অ্যাডভোকেট নাই, লাইসেন্স নিয়ে নেওয়া হয়েছে, রিমুভ করা হয়েছে। তাহলে রিমুভ করা হলে তিনি যদি অ্যাডভোকেটই না থাকেন, তাহলে বার কাউন্সিলের সদস্য হওয়ার তো যোগ্যতাই শেষ, তাই তার পদ শূন্য হয়ে যাবে, অ্যাডভোকেটও না, বার কাউন্সিলের সদস্যও থাকতে পারবেন না। মিটিং এ অনুপস্থিত থাকলে, চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পরপর 3টি মিটিং এ যদি অনুপস্থিত থাকেন, চেয়ারম্যান জানে না এই লোক, এই সদস্য পরপর 3টা মিটিং, সাধারণ মিটিং এ আসেননি, সেক্ষেত্রে তার পদ অটোমেটিক শূন্য হয়ে যাবে। বি- বিচারক হলে, এটাকে বলে এলিভেটেড মানে পদোন্নতি, অন্য একটা ভাষা আছে প্রমোশন। প্রমোশন বা এলিভেটেড যদি হয়ে যান, তার মানে তিনি বার কাউন্সিলের একজন কি সদস্য, কিন্তু তিনি যেমন কিছুদিন আগে বেশ কয়েকজন জাস্টিস হয়ে গেলেন, তো বিচারক বা জাস্টিস যদি হয়ে যান সুপ্রিম কোর্টের, তাহলে তিনি সুপ্রিম কোর্টের জাস্টিস হওয়ার পরে আর এই সদস্য তার সাধারণত থাকবে না, তবে তিনি আবার এনরোলমেন্ট কমিটির সদস্য হিসেবে ফিরেও আসতে পারেন। এই হলো পদ শূন্য বা বাতিল হওয়ার উপায় বা মাধ্যম হচ্ছে 4টি, যেটা 91 বিধিতে উল্লেখ আছে। শূন্য পদ যদি হয়ে যায়, সেটা পূরণ করারও তো পদ্ধতি থাকা দরকার, সেটা 2 উপায়ে করা যায়। এক, সদস্য পদ শূন্য হলে একই নির্বাচনে ওই ব্যক্তির পরবর্তী যে ব্যক্তি নির্বাচিত সর্বাধিক ভোট প্রাপ্ত হয়েছিল, সেই ব্যক্তি দ্বারা ওই শূন্য পদ পূরণ করা হবে। তার মানে চ্যাম্পিয়নের পরে কি থাকে, রানার আপ, যিনি পাশ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তো মনে করেন কেউ যদি মনে করেন 1 লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর আরেকজন তার থেকে 10 ভোট কম পেয়েছেন, তো যিনি 10 ভোট কম পেলেন তাকে কি করা হবে, নিয়ে নেওয়া হবে তার শূন্য পদের জায়গায়, কারণ তিনি সে যোগ্য ব্যক্তি যে তিনিই হতে পারতেন, যদি যিনি নির্বাচিত হয়েছেন তিনি নির্বাচিত না হলে তো তিনিই হতেন, তাই কাছাকাছি ভোট পেয়েছেন তাই। তবে সেইরূপ কোনো যদি ব্যক্তি না পাওয়া গেলে, কখন পাওয়া যাবে না, যখন মানে নির্বাচন ছাড়া মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই কেউ যদি নির্বাচিত হয়, তাহলে কি হবে, এরকম লোক পাওয়া যাবে না। আবার কে, যদি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন, তাহলে অ্যাটর্নি জেনারেলের যে পদ শূন্য হয়ে যাবে, সেটা তো আর নির্বাচনের মাধ্যমে উনি আসেননি, তাহলে কিভাবে হবে, বার কাউন্সিল নির্বাচন করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে কোঅপশন এর মাধ্যমে যোগ্য শূন্যতা পূরণ করতে হবে। এই হচ্ছে 2টি উপায়। তো এখান থেকেও দেখেন বিগত সালে বেশ কিছু প্রশ্ন আসছে, আপনারা দেখে নেবেন। আজকের সর্বশেষ পড়া হচ্ছে পার্ট 4, আচরণবিধি বা ক্যাননস, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইটি। এটা আবার কি একটু পড়ে নিই, কিভাবে আসলো, কোথা থেকে আসলো। 1965 সালের আইনজীবী ও বার কাউন্সিল আইনের, এটা আইন মানে অ্যাক্ট, এটা ছিল অ্যাক্ট নট অর্ডার বা রুলস। এই অ্যাক্ট বা আইনের 48 কিউ ধারায়, যেহেতু এটা অ্যাক্ট, অ্যাক্টের কি হয়, ধারা হয়, 48 কিউ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এবং 1969 সালের 5 জানুয়ারি তারিখে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব কর্তব্যসমূহ পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ইংরেজিতে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট নামে পরিচিত। তো এটা পাকিস্তান আমলে তৈরি হয়েছে, তখন পাকিস্তান বার কাউন্সিল ছিল, তো সেখানে যেগুলো তৈরি হয়েছে সেগুলো আবার বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটদের জন্য গ্রহণ করেছেন। এ বিধিমালায় 4টি অধ্যায় আছে এবং প্রতিটা অধ্যায়ে একাধিক বিধি সহ মোট 42টি বিধি বিধি আছে। তো আমরা দেখে নিই যে কয়টি, 4টি অধ্যায়ে কয়টি করে বিধি আছে।
একটা ক্লু দেওয়া আছে, কৌশল দেওয়া আছে। যেমন অধ্যায় একে বিধির সংখ্যা হচ্ছে 11। দেখেন একের সাথে 11 খুব সুন্দর মিল আছে। এক যেমন বিজোড় সংখ্যা, 11 বিজোড় সংখ্যা। আবার একের একের কি আছে, মিল আছে সংখ্যাগত। আর যার প্রতি আচরণ, অধ্যায় একে হচ্ছে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে কি আচরণ করবে সেটা বলা আছে, অর্থাৎ অ্যাডভোকেটের পরস্পরের আচরণ কেমন হবে সেটা 11টি বিধিতে উল্লেখ করা আছে। দ্বিতীয় অধ্যায়, এখানে 14টি বিধিমালা আছে। অধ্যায় দ্বিতীয় দেখেন 2 এর সাথে 14 মিল আছে, কি জোড় সংখ্যা। 2 হচ্ছে জোড় সংখ্যা, 14 জোড় সংখ্যা। এটা হচ্ছে মক্কেলের প্রতি আচরণের কথা বলা হয়েছে। তার মানে একজন অ্যাডভোকেট একজন মক্কেলের সাথে কেমন আচরণ করবে সেটা বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় 14টি বিধিতে। তৃতীয় অধ্যায় 3-এর সাথে 9-এর খুব সুন্দর মিল আছে, কারণ 3ও বিজোড় 9ও বিজোড়, আবার 3 দিয়ে 9কে ভাগ দেওয়া যায়। একটু আগে 2 দিয়ে কিন্তু আবার 14কে ভাগ দেওয়া যায়, মানে নিঃশেষে বিভাজ্য, এভাবেও মিল আছে সুন্দর। তাহলে এটা আদালতে, তার মানে তৃতীয় অধ্যায় হচ্ছে একজন অ্যাডভোকেট আদালত মানে বিচারকের সাথে কেমন আচরণ করবে সেটা বলা আছে 9টি বিধিতে। চতুর্থ অধ্যায়, চতুর্থ মানে 4, এখানে আছে 8টি বিধি, তাহলে চতুর্থ হচ্ছে 4 জোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা 8টি বিধি। তাহলে জোড়ে জোড়ে মিল আছে, বিজোড়ে বিজোড়ে মিল আছে, আবার 4 দিয়ে 8কে ভাগ যায়, দেখেন খুব সুন্দর একটা মিল আছে। তাই এটা মাথায় আমার আসছে, এভাবে টেকনিক দিয়েছি। এই টেকনিক আমি কোথাও দেখিনি, আমার নিজের তৈরি করা। তাহলে চতুর্থ অধ্যায় হচ্ছে জনসাধারণের প্রতি কেমন আচরণ হবে সেইটা। তো প্রথম অধ্যায় হচ্ছে অ্যাডভোকেটের সাথে কি আচরণ করবে, মানে পারস্পরিক আচরণ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে মক্কেলের সাথে কি আচরণ করবে। তৃতীয় অধ্যায়ে একজন অ্যাডভোকেট আদালতের সাথে কি কি আচরণ করবে। এবং চতুর্থ অধ্যায় হচ্ছে জনগণের সাথে কেমন আচরণ করবে সেইটা হচ্ছে বলা আছে, মানে অধ্যায়গুলোর বিষয়বস্তু। তো অধ্যায়গুলোর বিষয়বস্তু মনে রাখার জন্যও কিন্তু আমি এখানে একটা টেকনিক ব্যবহার করেছি, একটা বাক্য দিয়ে। কি বাক্য? অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করে। কিভাবে? অ্যাডভোকেট যদি মামলা পরিচালনা না করে তাহলে মানুষ তো কি করবে, কোর্টে যে মারামারি করবে, জনগণ মারামারি করবে। মামলা বা আদালত আছে বলেই তো নিজেরা আইন হাতে তুলে নেয় না, অনেকেই তুলে নেয়। যদি আদালত বা অ্যাডভোকেট মামলা না নিত তাহলে তো মারামারি করে আরো অবস্থা খারাপ হয়ে যেত। তাই এটা একটা কাল্পনিক আমি এবং অনেকটা সত্য নির্ভর বাক্য দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করে, এইটা কথা যদি আমি মনে রাখতে পারি তাহলে অ্যাডভোকেট মক্কেল আদালত জনসাধারণ একেবারে সিরিয়ালে অধ্যায় ভিত্তিক শিরোনাম মনে থাকবে খুব সুন্দর করে। এটার আবার ইংলিশ একটা টেকনিক আছে। ইংলিশে অধ্যায়কে চ্যাপ্টার বলা হচ্ছে চ্যাপ্টার 1, নাম্বার অফ রুলস। মানে ওড, ইভেন। ওড মানে বিজোড়, ইভেন মানে জোড়। একটু আগে আমরা বাংলাতে জোড় বিজোড় দেখলাম, এখানে দেখেন 11কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 14কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 9 দিয়ে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 8কে 4 দিয়ে ভাগ দেওয়া যায়, অলরেডি আমরা এখানে দেখেছি। তো এখানে আবার কন্ডাক্ট উইথ রিগার্ড টু মানে কার সাথে কি আচরণ। প্রথমে আমরা জানলাম উপরে অ্যাডভোকেট, এখানেও অ্যাডভোকেট আছে। উপরে আমরা জানলাম মক্কেলের ইংলিশ হচ্ছে ক্লায়েন্ট। তারপরে কোর্ট মানে আদালতের ওপর, আদালতের প্রতি। তারপরে পাবলিক মানে জনসাধারণ। তো এইটা দেখেন ACLCOP, এটাকে আবার বলা হয় অ্যালফাবেটিক্যাল অর্ডার। আমরা ডিকশনারিতে দেখি এ দিয়ে যতগুলো শব্দ আছে প্রথমে থাকে, তাহলে এ প্রথমে, তারপরে CLCO, CL আগে থাকবে, CO পরে থাকবে, কারণ এল আর ও এর মধ্যে এল আগে থাকে এবং পি পরে থাকবে। তো এখানে আমরা এভাবে মনে রাখতে পারবো। এটা কেন? এখান থেকে MCQ প্রশ্ন আসে, একটা আচরণবিধি তুলে দিয়ে বলা হয় এটা কত অধ্যায়ের বিষয়বস্তু বা এটা কার প্রতি আচরণবিধি, তখন আপনাদের এই টেকনিক গুলো কাজে লাগবে। এরপর আমরা চলে আসি অধ্যায় 1-এ। অধ্যায় 1, অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, মানে একজন অ্যাডভোকেট আরেকটা অ্যাডভোকেটের সাথে কেমন আচরণ করবে। 11টি আছে। বিধি 1-এ বলা হচ্ছে পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, মানে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে এমন আচরণ করবে না যেটা অ্যাডভোকেটের আচরণ হতে পারে না। তাহলে অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে কি বিবাদ, তারপর ঝগড়া এগুলো করবে না, এমন আচরণ করবে না যেটা মান সম্মান দুইজনারই যায়। বিধি 2, পেশাগত নিযুক্ত লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া হতে বিরত থাকা। বিজ্ঞাপন মানে আমরা সংবাদপত্রে বা কোনো কোথাও বিজ্ঞাপন দিতে পারবো না যে মামলা দেন,
যেমন ডাক্তারেরা বিজ্ঞাপন দেয় বা কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া হয়, এই বিজ্ঞাপন কোথাও দেওয়া যাবে না। তবে আমরা কি করতে পারবো, ভিজিটিং কার্ড করতে পারবো এবং চেম্বারের সামনে একটা সাইনবোর্ড দিতে পারবো, অ্যাডভোকেট চেম্বার বা ল ফার্ম এই ধরনের। অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতে বিরত থাকবে। অনুমোদনহীন ব্যক্তি বলতে যার লাইসেন্স হয়নি বা যার ল নাই, মানে দালালকে নিয়োগ দেওয়া যাবে না। অনেকের দালাল আছে, নির্দিষ্ট এলাকা থেকে মামলা এনে অ্যাডভোকেটকে দেয়, তার বিনিময়ে কিছুটা পারিশ্রমিক দিয়ে দেয়, এটাও কিন্তু কি অবৈধ কাজ। বিধি 4, প্রতিপক্ষের মক্কেলের নিকট বিরোধীয় বিষয় প্রকাশ করা যাবে না। আমি বাদী পক্ষের আইনজীবী, বিবাদীর কাছে গোপন জিনিস প্রকাশ করা যাবে না, তাহলে আমার মক্কেলের কি ক্ষতি হবে। এবং এরকম যদি আমি করি অপর পক্ষের সাথে যদি কথা বলতেই দেখি, আমার এরকম হয়েছে প্রথম প্রথম থাকতে, অপর পক্ষে সে সালাম দেয়, স্যার আপনার একটা কার্ড দেন, কার্ড বের করে দিয়েছি সৎ বিশ্বাসে, আমাকে প্রশ্ন করেছে, আমি বলেছি না আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনি যেহেতু অপর পক্ষের মক্কেল, আমার বিপরীত পক্ষের, তো আপনি চাইলে আমার আপনার যে বিবাদী বা বাদী তাকে সাথে নিয়ে আসে, দুই পক্ষ একসাথে আসলে আমি কথা বলবো। তো আমার কার্ড নিয়েছে, তো অপরপক্ষ দূর থেকে দেখেছে আমার মক্কেল, দেখে আমার মামলা নিয়ে চলে গেছে। তার মানে যদি আমি আমার মক্কেলের সাথে কথা না বলে তার শত্রু, এখানে বিপরীত পক্ষ বলতে অনেকে শত্রুই তো মনে করে, অপর পক্ষের সাথে যদি কথা বলতে যাই মামলা কিন্তু চলে যাবে, এখানে নিষেধও আছে। প্রতিপক্ষের অ্যাডভোকেটের অনুপস্থিতিতে আদালতে শুনানি করা হতে বিরত থাকা। আইনজীবী নাই, শুনানি করা যাবে না। যেমন আজকে আমি বাদী পক্ষের আইনজীবী ছিলাম একটা যৌতুক মামলায়, আসামি অ্যারেস্ট হয়েছে, জামিন নিতে আসছে, তো সিন সিন করা মানে আমাকে অবগত করতে হবে এবং দরখাস্তের কপি আমাকে একটা দিতে হবে, জামিনের দরখাস্ত। আমি সিন করানোর অর্থ হচ্ছে আমাকে অবগত করা হলো এবং আমি সময় মতো আদালতে দাঁড়িয়ে থাকবো। ওই আইনজীবী জামিন চাইবে, আমি বাধা দিব আমার যদি বাধা দেওয়ার দরকার হয়। এটাকে বলা হয় হচ্ছে উপস্থিতিতে শুনানি করতে হবে, অনুপস্থিতিতে করা যাবে না। আবার বিধি 6, একাধিক অ্যাডভোকেট নিয়োগে আপত্তি না করা। আচ্ছা, এই সিনের কথা যেটা বললাম এটা ছাড়াও মনে করেন যে মামলা ডেকেছে, এক পক্ষের আইনজীবী আছে আরেক পক্ষের আইনজীবী নাই, তো আদালত চেষ্টা করে এই মক্কেলকে জিজ্ঞাসা করতে আপনার উকিল কই, তো স্যার তো অন্য কোর্টে আছে, তো নামে নেমে ফোন দেন স্যারকে। তার মানে দুই পক্ষই আইনজীবী থাক, দুই পক্ষকে শুনবে আদালত। এখন কেউ যদি চালাকি করে বলে স্যার উনি তো আজকে কোর্টে আসেনি বা উনি অন্য কোর্টে আছে বা উনি বলেছেন আমাকে একাই শুনানি করতে, তো এটা করা যাবে না, এটা অনৈতিক। একাধিক অ্যাডভোকেট নিয়োগে আপত্তি করা, কারণ আমি যদি আজকে আরেকটা অ্যাডভোকেটের অনুপস্থিতিতে শুনানি করে, উনিও তো আমার বিরুদ্ধে আবার শুনানি করবে, তাহলে একটা বিশৃঙ্খলা হবে, ন্যায় বিচার ব্যাহত হবে। বিধি 7, অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে, ও 6 নম্বর হচ্ছে একটা মক্কেল যদি চায় যে একাধিক আইনজীবী রাখবে, 3-4টা আইনজীবী রাখবে, তাহলে আমার সমস্যা কি, আমাকেও ফি দিবে তাদেরকেও ফি দিবে। আমার ফি যদি সঠিকভাবে দেয়, তার যদি বাজেট থাকে বা মামলার গাম্ভীর্য এরকম যে একাধিক আইনজীবী সিনিয়র দরকার, সেক্ষেত্রে নেওয়া যেতে পারে, তাতে বাধা দেওয়া যাবে না, মক্কেল ফি বহন করলে সমস্যা নাই। অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন, তার মানে আমরা কোর্টের মধ্যে পরস্পরের বিরুদ্ধে আর্গুমেন্ট করব যে আই অবজেক্ট ইওর অনার, এই আইনজীবী বা এই অ্যাডভোকেট বা লার্নেড ফ্রেন্ড কি ভুল বলছেন, মিথ্যা কথা বলছেন, কোর্টের মধ্যে যতই আমরা কি করি আর্গুমেন্ট করি, প্রফেশনাল আর্গুমেন্ট হবে। কোর্ট থেকে বাইরে এসে আমরা ঠিকই হাসি মুখে পরস্পরের সাথে কথা বলি, চা পান করি। তার মানে আমাদের অ্যাডভোকেটদের সাথে কলিগ যেহেতু, আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। কেননা আইনজীবী নয় বরং মক্কেলগণই মামলার পক্ষ। একটা মামলার পক্ষ কারা, বাদী বিবাদী, রহিম করিম। একজন অ্যাডভোকেট তো মামলার পক্ষ না, ও মামলার যে পক্ষ আছে তাদের পক্ষে আমরা কাজ করি, কিন্তু আমি তো নিজে পক্ষ না। তার মানে একটা মামলা আমাকে জিততেই হবে, না জিততে গেলে আমার প্রাণ চলে যাবে, এরকম আমাকে কি করা যাবে না, মানসিকতা রাখা যাবে না। তাহলে আমি কি করব, বিবাদে জড়িয়ে যাব, মানে যে কোনো মূল্যকে আমাকে জামিন করতে হবে। যেমন আজকে জামিন নিতে পারিনি অপর পক্ষের আইনজীবী, আমি আমি যদিও ছিলাম না ওই কোর্টে, আমার জুনিয়র ছিল, আর আমি মক্কেলকে বলে দিলাম আপনি এই কথা বলবেন, জামিন দিবে না, তাহলে জামিন দেয়নি। এখন ওই আইনজীবী যদি আরো বারবার কথা বলে নেওয়ার চেষ্টা করতো বা আমার জুনিয়রের সাথে বা আমাকে ফোনে কল দিয়ে যদি কথা শোনাতো আমাকে, কেন জামিন দিলেন না আপনি, জামিন দেওয়ার ব্যবস্থা করতেন, এরকম করা যাবে না। জামিন হলো না, পরবর্তী ডেটে হবে। তার মানে অ্যাডভোকেট মামলায় হেরে যাক বা জিতার জন্য আরেকটা অ্যাডভোকেটের সাথে বিবাদে জড়াবে না, অর্থাৎ ক্লায়েন্টস
নট অ্যাডভোকেটস আর দ্য লিটিগেন্টস। লিটিগেন্ট মানে হচ্ছে পক্ষ বা মামলাকারী, লিটিগেন্ট মানে যে লিটিগেশন, লিটিগেশন মানে অভিযোগ বা বিবাদ, আর লিটিগেন্ট মানে যারা অভিযোগ করে বা বিবাদকারী তারা। তাই ক্লায়েন্টরা লিটিগেন্ট, কিন্তু অ্যাডভোকেটরা পরস্পর লিটিগেন্ট না। তাই নিজেদের মধ্যে ঝগড়া করা যাবে না। বিধি 8, দায়িত্বের বিভাগ অনুসারে ফি বন্টন করতে হবে। একটা সেরেস্তায় সিনিয়র, জুনিয়র, মধ্যম বিভিন্ন ধরনের আইনজীবী আছে। 10-12টা আইনজীবী মিলে একটা কি সেরেস্তা হতে পারে, 2জন মিলেও হতে পারে। তো যে যে বেশি দায়িত্ব পালন করবে সে ফি একটু বেশি নিবে, যে কম দায়িত্ব পালন করবে সে ফি কম নিবে। এটাই বলা আছে, একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তো কে কত পাবে এটা বলা নাই। পদাধিকারের বিধান মেনে চলতে হবে, মানে সিনিয়র জুনিয়রের যে পদাধিকার বা কেউ পিপি আছে কেউ জিপি আছে এগুলো মেনে চলতে হবে। 10, সিনিয়র ও জুনিয়র অ্যাডভোকেটদের মধ্যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক থাকতে হবে। আমরা সিনিয়রদের শ্রদ্ধা করব, সিনিয়ররা আমাদেরকে স্নেহ করবে। আমাদের স্নেহ না করলে তো তার প্রতি শ্রদ্ধা তৈরি হবে না মন থেকে। যদিও হয়তো বা সালাম দিব বা কথা বলবো, কিন্তু আমাদের যদি স্নেহ না করে জুনিয়রদের, তাহলে সিনিয়রদের কি মন থেকে স্নেহ, বিপরীতে যে শ্রদ্ধা আসার কথা সেটা তো আসবে না। তাহলে এই যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো কিন্তু ধর্মীয় অনুশাসনের মধ্যেও আছে, সামাজিক অনুশাসনের মধ্যেও আছে, পরিবারের মধ্যেও আছে। তো এটাও রাখা হয়েছে। একাধিক অ্যাডভোকেটদের মধ্যে সিনিয়রকে মামলা পরিচালনার সুযোগ দেওয়া। মনে করেন আমরা একটা মামলায় 3-5জন অ্যাডভোকেট দাঁড়িয়েছি, তো যিনি সিনিয়র আছেন তাকে একটু বললাম স্যার আপনি আগে বলেন, তারপরে যেগুলো সমস্যা হবে সেগুলো আমরা বলছি, যেগুলো বাদ পড়ে যাবে আমরা হেল্প করছি। এটাই হচ্ছে নিয়ম। মানে সিনিয়র আছেন, সিনিয়র আগে বলবেন, এটা একটু সিনিয়রকে সম্মান দেওয়া। এই হচ্ছে এই 11টা বিধি, একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটকে এইভাবে সম্মান দিবে। তো এখানে দেখেন খুব সংক্ষিপ্ত ভাবে থিম গুলো দিয়ে দেওয়া আছে। যদি লিখিত পরীক্ষায় আসে আপনি এভাবেই দিতে পারবেন, আর এমসিকিউ পরীক্ষায় হুবহু এভাবে আসতে পারে। আবার কি আসতে পারে, একটা উদাহরণ তুলে দিল, তুলে দিয়ে বললো যে এটা কত অধ্যায়ের বিষয়বস্তু বা এটা কার প্রতি আচরণ বিধি। আপনার প্রশ্ন দেখলে বুঝতে পারবেন, এমসিকিউ নোটে দেখেন প্রশ্ন আছে। অধ্যায় 2 মক্কেলদের প্রতি আচরণ, 14টি আছে। মক্কেল নালিশি সম্পত্তি অর্জন হতে বিরত থাকবে। মক্কেল যদি সম্পত্তি থাকে, সে সম্পত্তি আমি অর্জন করতে পারবো না, কিনতে পারবো না, নিতে পারবো না। মক্কেলের গোপনীয়তা রক্ষা করা, মক্কেল কোনো কিছু আমাকে বিশ্বাস করে বলেছে সেটা বলে দেওয়া যাবে না অন্য কারো কাছে। সাক্ষ্য আইনের 126 ধারাতেও কিন্তু একই কথা আছে, আমরা দেখব। অপরপক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করতে হবে। তার মানে মনে করেন যে একজন আমার কাছে মামলা করতে আসছে, এখন বিবাদী যে হবে সে আমার আত্মীয়। এখন আমি বলবো ভাই আপনি যার বিরুদ্ধে মামলা করতে আসছেন সে তো আমার আত্মীয়, সে আমার বড় ভাই, তা আপনি আমার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে আসছেন, আমি এই মামলা নিতে পারবো না ভাই। অথবা আমার পরিবারের একজন বা আমার গ্রামের আমার খুব ভালো সম্পর্ক তার সাথে, বা আমার বন্ধু, আমার বন্ধুর বিরুদ্ধে আমি মামলা নিতে পারবো না ভাই বলে আগেই সতর্ক করে দিতে হবে। তাহলে উনি আমাকে মামলা না দিয়ে অন্য কারো কাছে দিবে। তারপরেও যদি বলে না আপনি, আমি বিশ্বাস করি যে আপনি নিবেন, তো আমি নিব কি নিব না পরের বিষয়, কিন্তু আগে প্রকাশ করতে হবে। উভয় পক্ষে নিযুক্ত না হওয়া, তার মানে এটাকে বলে কনফ্লিক্টিং ইন্টারেস্ট, মানে আমি বাদী আবার আমি বিবাদী, মানে আমি কনের জামা মানে বাবা, আমি আবার বরের বাবা, এটা হওয়া যাবে না। তার মানে বাদী এবং বিবাদী উভয় পক্ষে একজন অ্যাডভোকেট নিযুক্ত হতে পারবে না, হয় বাদী অথবা বিবাদী, দুই পক্ষে হওয়া যাবে না। তাহলে এটা কিন্তু অন্যায় হবে, অসদাচরণ হবে। ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে বিরত থাকা। আমরা 1 নম্বরে যেটা বললাম যে সম্পত্তি অর্জন, নালিশি সম্পত্তি, নালিশি সম্পত্তি বলতে যে সম্পত্তি নিয়ে মামলা হচ্ছে সেটা আমি নিতেই পারবো না। আর 5 নম্বরে বলছে আমি ফি যে আমাকে দেওয়ার কথা 1 লক্ষ টাকা একটা মামলায়, 1 লক্ষ টাকা না দিয়ে বলছে স্যার আমার 1 কাঠা জমি আমি লিখে দিচ্ছি এই মামলার, 5 কাঠা তো আমি পেলাম মামলায়, 1 কাঠা আপনি নিয়ে নেন স্যার ফি এর পরিবর্তে, এটাও করা যাবে না। নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি একত্রিতকরণ করা নিষেধ বা বিরত থাকতে হবে। এটা আবার কি, মনে করেন মক্কেল আমাকে 5 লক্ষ টাকা দিল কি করার জন্য, মামলা পরিচালনা করার জন্য। এর মধ্যে আমাকে কি করতে হবে, আচ্ছা 5 লক্ষ হলে বেশি হয়, মনে করেন 50,000 টাকা দিল, 50,000 টাকার মধ্যে আমাকে কোর্ট ফি কিনতে হবে। সিভিল মামলায় কোর্ট ফি দেওয়া লাগে 40,000, 50,000 টাকা এরকম। তো মনে করেন 50,000 টাকা বললো স্যার এটা আপনি কোর্ট ফি কিনবেন, ওকালতনামা কিনবেন, এগুলো মামলার খরচ, আর ফি আলাদা করে আপনাকে 20,000 দিব। তো আমি বললাম ভাই ফিটা আগে দেন, তো বললাম স্যার ফি আমি 1 সপ্তাহ পরে দিব। এখন এই যে মক্কেলের যে এই মামলার কোর্ট ফি এবং অন্যান্য কাগজ কেনার টাকা যদি আমি খরচ করে ফেলি এবং আমার
ফি হিসাবে 20,000 টাকা আগে কেটে নিই, সেটা করা যাবে না। এটাকে বলা হচ্ছে একত্রিতকরণ। মামলা দায়েরে প্ররোচনা প্রদান করা যাবে না। একজন আমার কাছে আসলো, মামলা হবে না, আমি বলছি মামলা করেন, আমি আপনাকে জিতাই দিব, মানে তাকে মামলা করার জন্য উৎসাহিত করা যাবে না। মক্কেলকে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। একজন এসে বলল, ভাই এ তো খুব ঝামেলা করে, কি করব, মারবো নাকি? অনেকে বলে, ভাই মারেন এমন ভাবে যেন তার হাড় না ভাঙে এবং দেখা না যায়, মানে শরীরের নিচের অংশে মারেন, উপরের অংশে মারবেন না, রক্ত যেন না বের হয়, এরকম পরামর্শ অনেকে দিয়ে থাকে, আমি শুনেছি। তো এটা করা যাবে না, আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না। আবার অন্যের সম্পত্তি জোর করে দখল, নিয়ে নেবো স্যার, না নিয়ে নেওয়া যাবে না। বুদ্ধি কি স্যার, বল আমাকে শিখিয়ে দেন। কোনো বুদ্ধি দেওয়া যাবে না আইন ভঙ্গের, আইন নিজের হাতে তোলা যাবে না। অপরাধীর পক্ষে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ করা যাবে না। একজন আসছে, এসে বলছে, স্যার আমি ভুল ক্রমে একটা অপরাধ করে ফেলছি স্যার, আমি আমি চাই আপনাকে আমার পক্ষে মামলা পরিচালনা করেন। তো অনীহা প্রকাশ করা যাবে না, নিতে হবে। নিতে বাধ্য নই আমি, কিন্তু নিতে হবে। তার মানে অনেকে আছে নেই না এই ধরনের মামলা, এরকম একটা জিনিস। আর হয়তোবা নেয়, কিছু ক্ষেত্রে নিল, কিছু ক্ষেত্রে নিল না। অনীহা এক জিনিস, আর মানে নিতেই হবে, মানে এখানে বলা হচ্ছে না যে আমাকে নিতেই হবে। আমি কোনো মামলা নিব কি নিব না, আমার তো একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, তো অ্যাডভোকেট হিসেবে তো সেটা থাকবে, কিন্তু অনীহা দেখানো যাবে না, মানে যাই আসছে অপরাধী হলে অপরাধীর পক্ষে মামলাই নিচ্ছে না, তো এটা করা যাবে না। তার মানে আপনি ওই যে আসামির পক্ষে মামলা নিবেন না, এটা করলে, এটা সাধারণত করে না সবাই, কারণ আসামির পক্ষে মামলা পরিচালনা করলে তো ইনকাম বেশি হয়, জামিন করানো, খালাস করালে। পারিশ্রমিকের অতিরিক্ত উৎকোষ গ্রহণ করা হতে বিরত থাকা, মানে একজন ঠিক আছে 20,000 টাকা দিল এবং বললো যে আপনাকে আরো 50,000 টাকা দিচ্ছি যেন জামিনটা হয় বা খালাস হয়। প্রয়োজনে আপনি কি করেন, বিচারককে একটু ম্যানেজ করেন। তো বিচারককে ম্যানেজ করতে গেলে তো বিচারককে ঘুষ দিতে হবে, এবং ঘুষ দিতে গেলে কি হবে, অসৎ আচরণ হবে। এবং কিছুদিন আগে একজনের অ্যাডভোকেট লাইসেন্স চলে গেল এই কাজ করতে গিয়ে। এই উৎকোষ মানে কিন্তু ঘুষ। তাহলে অ্যাডভোকেট নিজেও ঘুষ নিতে পারবে না, এবং মামলার যে ন্যায় বিচার ব্যাহত করার জন্য কোনো কাজ করার জন্য কিন্তু উৎকোষ বা ঘুষ নিতে পারবে না। ফি নির্ধারণের ক্ষেত্রে মক্কেলের সাথে বিবাদে জড়ানো যাবে না। আমরা পড়ছি মক্কেলের সাথে কি করা যাবে না সেটা। মামলা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত বিশ্বাস পরিহার করা, মানে আমি মামলা পরিচালনা করি, ভাই এটা হবে, আপনি জিতবেনই ভাই, এই মামলায় আপনার হারার কোনো কারণে নাই, এভাবে গ্যারান্টি দেওয়া যাবে না। কোনো মামলায় সাক্ষী হলে মামলাটি অন্য অ্যাডভোকেটকে পরিচালনার দায়িত্ব দেওয়া। অন্য একটা মামলা হচ্ছে, এই মামলায় যদি মনে করেন যে আমি সাক্ষী হিসেবে উপস্থিত থাকবো, কারণ এই মামলার সম্পর্কে আমি জানি ভালো, আমি সাক্ষী দিলে আমার মক্কেলের উপকার হবে, তাহলে আপনি ওই মামলাটা আর পরিচালনা না করে অন্য একজন অ্যাডভোকেটকে দায়িত্ব দিয়ে দেন মামলা পরিচালনা, এবং ওই মামলার আপনি সাক্ষী হয়ে যাবেন। তার মানে যেই মামলায় আপনি সাক্ষী হবেন, ওই মামলা আপনি অ্যাডভোকেট হিসাবে থাকতে পারবেন না। সাক্ষী মানে সাক্ষী, তখন আর অ্যাডভোকেট না। কোনো বিশেষ দিনে মামলা পরিচালনায় মক্কেলকে বাধ্য করা যাবে না। ভাই আপনি এই দিন জামিন ধরেন, ভাই এই দিন জামিন ধরলে ভালো হবে, হয়তোবা তার কোনো ঝামেলা আছে, তো মক্কেলকে বাধ্য করা যাবে না। মক্কেলকে কনভিন্স করতে পারে যে ভাই আগামী রবিবারে আমি একটু ঝামেলায় থাকবো, আগামী রবিবারে না সোমবারে আমি জামিন করে দিচ্ছি, বা সোমবারে জামিন ধরবো, তো আপনি সোমবারই করেন ভাই। মক্কেলকে অনুরোধ করতে পারেন, কিন্তু বাধ্য করা যাবে না এই দিনই করতে হবে। মক্কেল চাচ্ছে যে পরের সপ্তাহে জামিন ধরতে, আপনি চাচ্ছেন এই সপ্তাহে জামিন ধরতে, মানে মক্কেলকে বাধ্য করা যাবে না, কনভিন্স করতে হবে। আদালতের প্রতি দায়িত্ব, আদালতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব রাখতে হবে, মানে আদালতে ইওর অনার স্যার এভাবে সম্বোধন করতে হবে, আদালতের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। আদালতের নির্দেশ অমান্য করতে মক্কেলকে পরামর্শ দেওয়া যাবে না। আদালত যেটা বলছে, আদালত বলছে হাজির হতে হবে, মক্কেল বলতে হাজির হওয়ার দরকার নাই। তারপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে, ইনজাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা ভঙ্গ করতে নির্দেশ, মানে পরামর্শ দিচ্ছে মক্কেলকে, এটা করা যাবে না। বিচারককে বিভ্রান্ত করা যাবে না, মানে বিচারককে মিসলিড করা বলে, এখানে পাশে লিখে রাখতে পারেন মিসলিড, মানে একটা ভুলভাল আইন আপনি বলছেন যেটা আপনি নিজেই জানেন না, তাহলে আদালত আপনার কথায় কনভিন্সড হয়ে জামিন দিয়ে দিবে বা আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে। বার ও বেঞ্চ, বার বলতে সকল অ্যাডভোকেটস কে বার বলা হয়, আর বেঞ্চ বলতে সকল বিচারককে সমষ্টিগতভাবে বেঞ্চ। বার হচ্ছে একটা নাউন, এটাকে বলা হয় কালেকটিভ নাউন, আপনারা জানেন। নাউন 5 প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন,
তো এইভাবে 5 প্রকারের নাউন আছে। তো এটা একটা কালেকটিভ নাউন, যেমন ফ্যামিলি একটা গ্রুপ অফ পিপল, তেমনি বার হচ্ছে গ্রুপ অফ অ্যাডভোকেটস, মানে পুরো অ্যাডভোকেটকে বার বলা হয়। আর বেঞ্চ বলতে সকল বিচারককে বেঞ্চ বলা হয়। তাহলে বিচারক এবং আইনজীবীদের মধ্যে, মানে অ্যাডভোকেট ও বিচারকের মধ্যে পেশাদারিত্বের সম্পর্ক বজায় রাখা। তার মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই লেভেলে নিয়ে যাওয়া যাবে না কোনো বিচারকের সাথে, যেটা হয়তোবা আপনার পক্ষে তিনি রায় দিতে কি করেন, কনভিন্সড হয়ে যান। মানে বন্ধুত্ব করা যাবে না বিচারকের সাথে, এটা বোঝানো হচ্ছে। আবার বিচারকের সাথে শত্রুতাও করা যাবে না, পেশাদারিত্ব থাকতে হবে, প্রফেশনাল রিলেশন রাখতে হবে। প্রফেশনালের বাইরে কিন্তু আপনার যাওয়া যাবে না। এখন যদি প্রশ্ন করেন যে অ্যাডভোকেট কোনো বিচারক পরিবারে কি বিয়ে শাদীর ঘটতে পারে না, ঘটতেই পারে, সেই ক্ষেত্রে কি করা হবে, যে ওই একই এলাকায় যদি তার বিচার হয় এবং জানতে পারে, তাহলে ওই আত্মীয় যিনি বিচারক, ওই আত্মীয়র কোর্টে ওই অ্যাডভোকেট কি করতে পারবে না, শুনানি করতে পারবে না। এই ধরনেরও বিধান আছে, সাধারণত এটা হয়। তাহলে আবার কি হয়ে যাবে, বায়াস হয়ে যাবেন উনি। সরকারি আইনজীবী কর্তৃক ন্যায় বিচার নিশ্চিত করা, এটা বারবার আসে বিধি 5। চলমান মামলার বিষয়ে খবরের কাগজে সংবাদ প্রদান করা যাবে না, মামলা শেষ হলে দেওয়া যাবে, মামলা চলাকালীন দেওয়া যাবে না। বিচারক নির্বাচনে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা, বিজ্ঞ আদালতে যথা সময়ে হাজির থাকা, বিজ্ঞ অ্যাডভোকেটকে অহেতুক পরামর্শ প্রদান করা যাবে না, বিজ্ঞ আদালতকে পরামর্শ দেওয়া যাবে না। 4, জনগণের প্রতি আচরণ 8টি আছে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হলে তা পরিচালনা না করা। একজন যদি হয়রানি মিথ্যা মামলা করতে চায়, ওই মামলা নেওয়াই যাবে না। অপর পক্ষের সাথে ভালো ব্যবহার করা, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে দেওয়ানি মামলা করা হলে তা পরিচালনা করতে অস্বীকৃতি জানা, মানে বিবাদী হিসাবে মামলা করা যায়, পরিচালনা করা যাবে না। আর 1 নাম্বার হচ্ছে বাদীর পক্ষে, 3 নাম্বার বিবাদীর পক্ষে।